দ্বিতীয় অধ্যায়ের পর থেকে আমাদের পালিয়ে বাংলাদেশে যাওয়ার ব্যাপারে আলোচনা শুরু করলাম। মেজর মালিক আমাদেরকে প্রশ্ন করলেন, কি চিন্তা ভাবনা করতেছ? আমি উত্তরে বললাম, এইখান থেকে পালিয়ে যাব। এই উত্তর শুনে তিনি চমকে উঠলেন, চুপ করে বসে রইলেন কিছুক্ষণ। অতঃপর তিনি আমাদেরকে বললেন, একটু বসো, আমি আসতেছি। এই কথা বলে তিনি সিগারেট হাতে নিয়ে এসে বসলেন আমাদের সামনে। বুঝতে পারলাম আমার কথার গুরুত্ব উপলব্ধি করে তিনি প্রিপারেশন নেওয়ার জন্য এমনটি করেছেন। তিনি আমাকে প্রশ্ন করলেন, তুমি কি গভীরভাবে চিন্তা ভাবনা করে এরকম সিদ্ধান্ত নিয়েছো নাকি? আমি বললাম, জি স্যার, এভাবে আর চাকরি করার কোনো মানে হয় না। নিজের প্রতি ঘৃণা বাড়ছে। আজ আমাদের মতো লোকের প্রয়োজন স্বাধীনতার সংগ্রামকে এগিয়ে নেবার জন্য। এই কথা বলে আমি তাকে প্রশ্ন করলাম, স্যার, এই ব্যাপারে আপনার কি মতামত? মেজর মালিক উত্তরে বললেন, হয়তোবা তোমরা সফলতা অর্জন করতে পারো, কিন্তু সংগ্রাম সম্পর্কে কোনো সঠিক তথ্যই তো আমরা জানতে পারছি না। সে অবস্থায় এই ধরনের পদক্ষেপ নেওয়াটা কি যুক্তিসঙ্গত হবে? এটা কি রিস্কের বিষয় হয়ে যাবে না? এরকম পাল্টা প্রশ্ন করলেন তিনি। আমি বললাম, আপনার কথায় যুক্তি আছে, কিন্তু যেভাবে এখান থেকে জরুরি ভিত্তিতে ফোর্স পাঠানো হচ্ছে আর পূর্ব পাকিস্তান থেকে লাশ আসছে, তাতে করে এতটুকু নিশ্চয়ই প্রমাণিত হয় যে সেখানে কিছু একটা ঘটছে। তারপরেও ইন্টারন্যাশনাল মিডিয়া কি সবটাই মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মনে করেন আপনি? জোরালো যুক্তি তুলে ধরলাম আমি। এই কথা শুনে মেজর মালিক বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার এই উদ্যোগে আমি তোমার জন্য কি সাহায্য করতে পারি জানতে চাইলেন মেজর মালিক। উত্তরে আমি বললাম, আমরা হারুনাবাদ থেকে শ্রীকরণপুর পৌঁছার চেষ্টা করব। সব দিক বিবেচনা করে এই পথেই সর্বোত্তম বলে বিবেচনা করছি আমরা। তিনি বললেন, তোমাদের সিদ্ধান্ত সঠিক। চমন বর্ডার ছাড়া এটাই সবচেয়ে ভালো পথ নিঃসন্দেহে। এ পথে 2 থেকে 3 দিন সময় লাগবে। আমি স্যারকে অনুরোধ করে জানালাম, স্যার, আপনাকে অপারেশনাল টেস্ট তৈরি করে দিতে হবে আমাদেরকে। স্যার তখন বললেন, খাবার পরিবেশন করা হয়েছে, চলো খেয়ে নেই। হাত মুছতে মুছতে টেবিলে যাবার জন্য অনুরোধ জানালেন ভাবি। ভাবির আগমনে পরিবেশটাকে হালকা করে দেবার জন্য হঠাৎ করেই মেজর মালিক কথার মোড় ঘুরিয়ে দিয়ে বলে উঠলেন, এসো আগে পেট পূজা করা যাক, খালি পেটে ঠিকমতো চিন্তাও করা যায় না। সবাই গিয়ে টেবিলে বসলাম। বাচ্চারা সবাই স্কুলে। খাবার দেখে জিভে পানি চলে এলো। টাটকা মাছের বিভিন্ন ব্যঞ্জন। জিজ্ঞেস করলাম, ভাবি, এই জিনিসগুলো কোথায় থেকে আমদানি করলেন? জবাবে ভাবি বললেন, ওরুক থেকে আজ সকালেই আনিয়েছি। কুয়েটের শহর থেকে 15-20 কিলোমিটার দূরে ছোট্ট একটি সবুজ উপত্যকা উরুক। একটি পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে উপত্যকার ঠিক মাঝ দিয়ে। বিভিন্ন ফলের গাছগাছালি ছেয়ে আছে উপত্যকাটা। চারিদিকে ঘিরে আছে পাহাড়ের গায়ে চিরসবুজ বন, আকর্ষণীয় পিকনিক স্পট। সেই ঝর্ণাতেই ট্রাউট এবং অন্যান্য জাতের মাছ পাওয়া যায়। এখানকার বাঙালিরা সুযোগ পেলেই মাছ আনায় উরুক থেকে। আমরা ব্যাচেলার বয়েজ প্রায়ই গাড়ি ভর্তি করে মাছ নিয়ে এসে ইচ্ছে মতো যে কোনো ভাবির শরণাপন্ন হই টাটকা মাছ ভাতের স্বাদ মেটাতে। হইচই করে তৃপ্তি মিটিয়ে খাওয়া শেষ করে আমরা আবার ড্রয়িং রুমে এসে বসলাম। খাবার সুযোগে সব কিছু ভেবে নিয়ে আমাদের অনুরোধের জবাবটা ঠিক করে নিয়েছিলেন মেজর মালিক। সোফায় বসে সিগারেটে একটা সুখ টান দিয়ে মেজর মালিক বললেন, আমি তোমার সাহসের প্রশংসা করি। আমি নিশ্চয়ই তোমাদের যথাসাধ্য সাহায্য করব। শুধু অনুরোধ, এই ব্যাপারটা আমার এবং তোমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তখন আমি বললাম, অবশ্যই স্যার, আমরা আপনাকে কথা দিলাম। অতঃপর আমি বললাম, স্যার, এগুলো তো আমি জোগাড় করেছি। মেজর মালিক জিজ্ঞাসু দৃষ্টি মেলে তাকাতেই তাড়াতাড়ি বললাম, স্যার, আমাদের রেজিমেন্টে থেকে নয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে হাফ ছেড়ে যেন বাঁচলেন মেজর মালিক। তিনি বললেন, ঠিক আছে, আগামীকাল সেগুলো আমার কাছে নিয়ে এসো। তখন আমি বললাম, স্যার, আগামীকাল নয়, এক্ষুনি ম্যাপশেটগুলো দিয়ে যাচ্ছি আপনাকে, কাল এসে নিয়ে যাব। মতিকে পাঠালাম গাড়ি থেকে ম্যাপশিটগুলো নিয়ে আসার জন্য। সেগুলো নিয়ে মতি ফিরে এলো। ম্যাপশিটগুলো পরখ করে মেজর মালিক স্বীকারোক্তি করলেন। অতঃপর অবিশ্বাস্য জিনিসগুলো উঠিয়ে নিয়ে কোনো গোপন জায়গায় রেখে ফিরে এসে যোগ দিলেন আমাদের সাথে। তখন আমি বললাম, তবে আজ উঠি স্যার, অনেক কাজ এখনো বাকি রয়েছে। তখন তিনি বললেন, আচ্ছা ডালিম, তুমি কি জানো, তোমাদের মতো দেশপ্রেমিকদের প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হবে নিশ্চয়ই, ইনশাআল্লাহ। ইচ্ছে হচ্ছে আমিও তোমাদের সাথে পালিয়ে যাই, কিন্তু সেটা সম্ভব নয়। পরিবারের দায়িত্ব বাধা হয়ে আছে। তাদেরকে ফেলে রেখে কি চলে যাওয়া যায়? ভারী গম্ভীর গলায় কথাগুলো বলছিলেন মেজর মালিক। আমি বললাম, স্যার, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমাদের সাহায্য করে আপনি কম অবদান রাখলেন না। সেভাবে বিচার করলে আপনিও একজন মুক্তিযোদ্ধা। আমরা বেঁচে থাকলে আপনার এই অবদানের কথা
দেশবাসীকে জানাবো। বিশ্বাস করেন স্যার, আপনি একমাত্র সিনিয়র অফিসার যার কাছ থেকে আন্তরিকতা, সহানুভূতি ও সহযোগিতা পেলাম। বাকি সবাইকে চেনা হয়ে গেছে। অল এরিয়া পেপার টাইগার্স, তারা ভীতু, স্বার্থপর, মুখে মুখেই সব বাঙালি, এর বেশি কিছু নয়। আমার কথায় মেজর মালিকের চোখে পানি এসে গিয়েছিল। হই হুল্লোড় বাজ বলে পরিচিত মেজর মালিকের মাঝে সাচ্চা বাঙালি দেশপ্রেমিক মেজর মালিককে খুঁজে পেয়ে তার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গিয়েছিল। সালাম জানিয়ে উঠে পড়লাম। গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এলেন তিনি। গাড়িতে বসতে যাচ্ছি, ঠিক তখন আবেগে আমাকে এবং মতিকে জড়িয়ে ধরে বললেন, আমি তোমাদের সকলের জন্য মঙ্গল কামনা করছি। অতঃপর আমরা মেসে ফিরে আসলাম। সত্যি অদ্ভুত লোক মেজর মালিক, এ কথা বললেন মতি। আমিও কিন্তু ভাবিনি তার কাছ থেকে ঠিক এতটা সহযোগিতা পাব। সত্যি পৃথিবীতে মানুষ চেনা দায়, জবাব দিলাম। আরও কয়েকটি বিষয়ে আলাপ আলোচনার পর মতি চলে গেল। লেফটেন্যান্ট সুমি ফিরে যাচ্ছে লাহোরে। ভাবলাম ওর কাছ থেকেই চেয়ে নিব কম্পাস এবং বাইনোকুলার। যাবার আগের দিন বিদায় নিতে এসেছে সুমি। টকটকে ফর্সা, ওয়েল্ড বুইল্ড সদর্শন যুবক সুমি। সব সময় মিষ্টি হাসি মুখে লেগেই থাকে। সেদিন তাকে খুব মলিন দেখাচ্ছিল। সুমি, খারাপ লাগছে লাহোর ফিরে যেতে, তাই না? জিজ্ঞেস করলাম আমি। ঠিক বলেছেন স্যার, আপনাদের সাথে বেশ কেটে যাচ্ছিল সময়গুলো হেসে খেলে। আপনাদের ছেড়ে যেতে মন কিছুতেই চাচ্ছে না, কিন্তু এর বিকল্প তো কিছু নেই। যেতে তো হবেই। আপনার কথা কখনো ভুলতে পারবো না স্যার। আপনি না থাকলে আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে যেত। এইখানে আমাদের থাকাটা অত্যন্ত কষ্টকর হয়ে যেত। আমি বললাম, সুমি, আজ তোমাকে একটা অনুরোধ করব। রক্ষা না করতে পারলেও কথা দাও এ ব্যাপারে তুমি কাউকে কিছুই বলবে না। সে বলল, কি এমন কথা স্যার, যার জন্য এমনইভাবে আমাকে লজ্জা দিচ্ছেন? সুমির কথায় আন্তরিকতা ফুটে উঠল। ওকে বিশ্বাস করা চলে। আমি তাকে বললাম, আমি পালিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রামে যোগ দিব ঠিক করেছি। রাজস্থান বর্ডার দিয়ে ক্রস করব। তোমার কম্পাস এবং বাইনোকুলারটা পেলে সুবিধে হতো। ফ্যান্টাস্টিক, গ্রেট আইডিয়া। আমি নিশ্চয়ই দিব কম্পাস এবং বাইনোকুলার, কিন্তু আমাকে কি সঙ্গে নিতে পারেন না স্যার? আকুতি ঝরে পড়ল তার অনুরোধে। সে বলল, স্যার, আপনাকে অনুরোধ করে বলছি, আমাকে সঙ্গে নিয়ে চলুন। আমি বললাম, সুমি, তোমাকে অত্যন্ত ধন্যবাদ। তুমি আমাকে যে সাহায্য করেছ, এর জন্য সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু তোমাকে সঙ্গে নেওয়ার ব্যাপারে ঠিক এই মুহূর্তে কোনো জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যদি তোমাকে নিতে চাই, তাহলে আমাকে একটু ভাবার সময় দিতে হবে। অতঃপর সে বলল, আচ্ছা ঠিক আছে স্যার, আপনি সময় নিন, ভাবতে থাকেন। তবে যদি আমাকে না নেওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে কোনো সমস্যা নেই। আপনি যা চেয়েছেন আমার কাছে, আমি সব কিছুই আপনাকে সঠিক সময়ে বুঝিয়ে দিব। অতঃপর সে বলল, আচ্ছা ঠিক আছে স্যার, আজকে তাহলে উঠি। আমি বললাম, না না, সে কি করে সম্ভব? লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চ করে যাবে তুমি। এই কথা বলেই খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিলাম বেয়ারাকে ডেকে। খাওয়ার পর সুমি যাওয়ার জন্য বিদায় চাইল। আমি বললাম, সন্ধ্যায় মেসে থাকো, আমি আসব। সম্মতি জানিয়ে চলে গেল সুমি। সুমি চলে যাওয়ার পর আমিও বেরিয়ে পড়লাম। মতি ও নূরকে সঙ্গে করে সোজা ক্যাপ্টেন তাহেরের ওখানে। অনেক আলোচনার পর ঠিক হলো সুমিকেও সঙ্গে নেওয়া হবে। সন্ধ্যার একটু আগেই সুমির ওখানে গিয়ে হাজির হলাম আমি একাই, এবং আমাদের সিদ্ধান্তসমূহের গোপনীয়তা রক্ষা করার জন্যই অত্যন্ত কঠিন সিদ্ধান্ত মেনে চলা হচ্ছিল। বিভিন্ন গোপনীয় বিষয়াদি জানার জন্য যোগাযোগ রক্ষা করে চলছিলাম আমরা অতি সতর্কতার সাথে। সুমি আমার অপেক্ষা করছিল। ঘরে ঢুকে দেখি ওর ব্যাটম্যান সবকিছু গোছগাছ করছে যাত্রার প্রস্তুতি নেওয়ার জন্য। আমি সুমিকে বললাম, চলো আমরা চায়না ক্যাফেতে যাই। এই কথা বলেই গাড়িতে সুমিকে তুলে নিয়ে সোজা চলে গেলাম চায়না ক্যাফেতে। খাবার ফাঁকে ফাঁকে আলাপ হচ্ছিল। স্যার, আমাদের রাজস্থান দিয়ে যে পলাতে হবে, এটা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? আমি জবাব দিলাম, হ্যাঁ, এটাই আমাদের সিদ্ধান্ত হয়েছে। সে বলল, তাহলে আপনার সাথে তো আমার যাওয়া কিছুতেই সম্ভব হবে না। আপনি তো জানেন আমার বালিতে অ্যালার্জি রয়েছে। বালির স্পর্শে আমার সমস্ত গায়ে চুলকানি শুরু হয়ে যায়। তার জন্য আপনার কোনো অসুবিধা হোক সেটা আমি চাই না। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি এখানেই থেকে যাব। গতকাল এই কথাটা আমার খেয়ালই আসেনি। আমি আপনার দায়বদ্ধ হতে চাই না, এতে আপনার বিপদও হতে পারে। আমার জন্য আপনার পথে কোনো বাধা সৃষ্টি হোক সেটা আমি চাই না। ছল চোখে কথাগুলো বলছিল সুমি। আমি ওর হাত ধরে ওকে সান্ত্বনা দিয়ে বললাম, সুমি, তুমি কষ্ট নিও না। আমার সাথে মরু পথে যেতে পারছো না তাতে কি হয়েছে? তুমি তো অন্য দিক দিয়েও পালাতে সক্ষম হতে পারো। এখান থেকে যাবার পর
লাহোরের কসুর কিংবা ওয়াগা বর্ডার দিয়ে তুমি পালাবার চেষ্টা করতে পারো। আমার কথায় সুমির চোখ উজ্জ্বল হয়ে উঠল। তাই তো লাহোর থেকেই ক্রস করাটা সহজ হবে আমার জন্য। আই প্রমিস ইউ স্যার, লাহোর পৌঁছেই পালাবার চেষ্টা করব, যে করেই হোক না কেন। নিশ্চয়ই করব। আমি পরম করুণাময়ের কাছে দোয়া করব যাতে তুমি তোমার প্রচেষ্টায় সফল হও। দুজনে ফিরে এলাম সুমির মেসে। সমস্ত মেসটাই ঘুমিয়ে পড়েছে। একে অপরকে জড়িয়ে ধরলাম। সুমি বলল, আপনি আমার জন্য যা করেছেন তা জীবনেও কোনোদিন ভুলতে পারবো না। আমার জন্য দোয়া করবেন। বেঁচে থাকলে স্বাধীন বাংলাদেশে দেখা হবে ইনশাআল্লাহ। আবেগ এবং বিচ্ছেদের অনুভূতি সব মিলিয়ে চোখে পানি এসে গিয়েছিল নিজের অজান্তেই। সুমি ধরা গলায় বিদায় জানালো, খোদা হাফেজ বলে। সুমির দিকে আর চাইতে পারলাম না। দ্রুত পায়ে গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে বসলাম। ইঞ্জিনে স্টার্ট দিয়ে ঝড়ের বেগে গেট দিয়ে বেরিয়ে এলাম। রিয়ার ভিউ মিররে দেখতে পেলাম সুমি তখনও পোর্টসে দাঁড়িয়ে হাত নাড়ছে। এই পর্যন্ত সবকিছুই ঠিক মতো এগোচ্ছিল। হঠাৎ করে ঘটল প্রথম বিপর্যয়। আকস্মিকভাবে ক্যাপ্টেন তাহেরের বদলির অর্ডার এসে গেল। এবুটাবাদে বেলুচ সেন্টারে তার পোস্টিং হয়েছে। অবিলম্বে তাকে যোগদান করতে হবে। খবরটা পেয়েই মতি, নূর এবং আমি ছুটে গেলাম তার কাছে। মেসে গিয়ে পৌঁছাতেই তিনি জানালেন, কালই তাকে আকাশপথে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই বিভ্রাট, কী করব এখন আমরা? জবাবে ক্যাপ্টেন তাহের বললেন, আচ্ছা ঠিক আছে, এই অবস্থায় তোমাদের সাথে আমার আর যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু তাতে কি হয়েছে? আমি এবুটাবাদ থেকে পালাবার চেষ্টা করব। তোমরা তোমাদের প্ল্যান অনুযায়ী এগিয়ে যাও। তবে যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যান বাস্তবায়ন করতে হবে। বুঝতে পারলাম পোস্টিং অর্ডার একবার যখন আসা শুরু হয়েছে তখন যে কোনো সময় মতি ও নূরের কিংবা আমার পোস্টিং অর্ডারও এসে যেতে পারে। একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আগেই আমাদের কেটে পড়তে হবে। পরের দিন সকালে ক্যাপ্টেন তাহেরকে এয়ারপোর্টে বিদায় জানিয়ে ফিরে এলাম। আশ্চর্য ব্যক্তিত্ব ক্যাপ্টেন তাহের। তরুণ চৌকস কমান্ডো অফিসার, সবেমাত্র রেঞ্জার্স কোর্স শেষে আমেরিকা থেকে ফিরেছেন। ফেরার পরপরই ব্যস্ত হয়ে কুয়েটোতে এসেছিলেন সিনিয়র টেকটিক্যাল কোর্স করতে। স্বল্পভাষী, অসীম সাহসী, তেজদীপ্ত চেহারা, অস্বাভাবিক মনোবল ও আত্মপ্রত্যয়ের অধিকারী যুবক ক্যাপ্টেন তাহের দেশপ্রেমের এক দুর্লভ নিদর্শন। অল্প দিনের মধ্যেই আমাদের মন জয় করে ফেলেছিলেন তিনি। অত্যন্ত আপন হয়ে উঠেছিলাম আমরা। পাকিস্তান থেকে আগত মুক্তিযোদ্ধাদের মধ্যে মতি, নূর এবং আমি সর্বপ্রথম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করতে সক্ষম হয়েছিলাম। দ্বিতীয় বেশে এসেছিলেন মেজর মঞ্জুর, ক্যাপ্টেন জিয়াউদ্দিন এবং ক্যাপ্টেন তাহের। তারা এসেছিলেন শিয়ালকোট সেক্টর দিয়ে। আমরা একসাথে যুদ্ধ করেছি কাঁধে কাঁধ মিলিয়ে। স্বাধীনতার সংগ্রামকালে এবং পরবর্তীকালে বাংলাদেশের গণমানুষের মুক্তি সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের নিঃস্বার্থ অবদান এবং আত্মত্যাগের ইতিহাস সর্বজন বিদিত। কিংবদন্তির নায়ক কর্নেল তাহেরের আত্মগাথা শ্রদ্ধার সাথে স্মরণ করবে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যতের প্রজন্মের দেশপ্রেমিকরা। বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম। কোনো অপচেষ্টাই শহীদ তাহেরের স্মৃতিকে বিলীন করে দিতে পারবে না বাংলার মাটিতে। কর্নেল তাহের মরেও অমর হয়ে আছেন আর থাকবেন চিরদিন। ক্যাপ্টেন তাহেরের হঠাৎ বদলিতে ভেঙে পড়লেও আমরা নিজেদের সামলে নিলাম। তার চলে যাবার পর পুরোদমে আমরা আমাদের পরিকল্পনার কাজ এগিয়ে নিয়ে চলছিলাম। সুমির পিস্তলটা পাওয়ায় আমাদের সুবিধা হলো। আমার ব্যক্তিগত হাতিয়ারের মধ্যে রয়েছে একটা পিস্তল আর একটা রিভলভার। সুমির পিস্তলটা আমাদের হাতিয়ারের সমস্যার সমাধান করে দিল। ক্রমান্বয়ে আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে এলো। এখন শুধু সময় ও সুযোগের অপেক্ষা। ইতিমধ্যে আমাদের 16 ডিভিশনের ইউনিটগুলোকে জরুরি ভিত্তিতে পূর্ব পাকিস্তানে পাঠানো হচ্ছে। যে সমস্ত ইউনিটগুলো পাঠানো হচ্ছে সেগুলো থেকে বাদ দেওয়া হচ্ছে বাঙালি সদস্যদের। এ থেকে ধরে নিলাম খুব শীঘ্রই আমার পোস্টিং অর্ডার এসে যাবে। আমার ইউনিটে আমরা মাত্র 2 জন বাঙালি। যা ভেবেছিলাম তাই হলো। প্রায় একই সময়ে নূর এবং আমার পোস্টিং অর্ডার এসে গেল। আমাকে যেতে হবে খারিয়ায় আর নূরকে যেতে হবে কোহাটা। একই সময়ে পোস্টিং অর্ডার পাওয়ায় দুজনেই খুশি হলাম। এতে আমাদের সিনিয়র টেকনিক্যাল কোর্স করতে সুবিধা হবে। আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পোস্টিং অর্ডার পেয়ে নতুন জায়গায় যাওয়ার পথেই কেটে পড়ব আমরা। এতে করে খুব সহজেই সপ্তাহখানেকের জয়নিং টাইম কাজে লাগানো যাবে। কিন্তু সমস্যা দেখা দিল মতিকে নিয়ে।
যে কোনো কারণেই হোক না কেন ওর পোস্টিং অর্ডার আসতে দেরি হচ্ছিল। ঠিক হলো কিছু একটা করা দরকার। স্কুলে আটকে পড়া সব বাঙালিরাই প্রায় চলে গেছে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন ইউনিটে। হঠাৎ মতির মাথায় একটা বুদ্ধি এলো। সে পিন্ডিতে সরাসরি MS ব্রেঞ্চের সাথে যোগাযোগ করে জানতে চাইল বেঙ্গল রেজিমেন্টের অফিসারদের পোস্টিং ইনচার্জ কে। ভাগ্যক্রমে জানা গেল ওই বিভাগের দায়িত্বে যে কর্নেল সাহেব রয়েছেন তিনি মতির পূর্ব পরিচিত। কর্নেল সাহেব মতির এক স্কুলমেটের বাবা। পরিচয় জানার পর মতি আবদার করে বসল, আঙ্কেল, স্কুলে আটকে পড়া সবারই পোস্টিং হয়ে গেছে, শুধু আমিই পড়ে আছি। আমার একটা গতি করুন, একাকিত্বের যন্ত্রণা আমাকে কুরে করে খাচ্ছে। আপনাকে অনুরোধ করে বলছি যত তাড়াতাড়ি সম্ভব আমার জন্য একটা ব্যবস্থা করে দিন। জবাবে কর্নেল বললেন, তুমি চিন্তা করো না, আজই আমি তোমার পোস্টিং অর্ডার পাঠিয়ে দিচ্ছি। 6 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পেশোয়ার এ যাবার জন্য তুমি প্রস্তুত হও। মতি কর্নেল সাহেবকে ধন্যবাদ জানিয়ে বলছিলেন, সম্ভব হলে পেশোয়ার যাবার পথে মুলতান হয়ে যাবার চেষ্টা করবে। উদ্দেশ্য কর্নেল সাহেবের পরিবারের সবার সাথে দেখা করে যাওয়া। পুরো পরিবারের সাথেই মতি পূর্ব পরিচিত। কথা শেষে মতি আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠল। অতঃপর কর্নেল আঙ্কেলের কথা মতো পরের দিনই মতি তার পোস্টিং অর্ডার হাতে পেল। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। গেমস থেকে ফিরে এসে এক্সারসাইজ করলাম মেসে। মতি ও নূর এলো, দুজনেই খুব রিল্যাক্স। এক্সারসাইজ শেষ করে ফ্রেশ হয়ে তিনজনে গিয়ে বসলাম লনে। ঠিক করা হলো নূর রওনা হবে ট্রেনে করে কোহাটের পথে, কিন্তু পথিমধ্যে ভাওয়ালপুরে নেমে যাবে নূর। সেখানে সার্কিট হাউসে অবস্থান নেবে নূর। মতি ও আমি ওর যাত্রা পরের দিন ভাওয়ালপুরে তার সাথে মিলিত হব। মতি এবং আমি কিভাবে যাব সে ব্যাপারে কিছুই আলাপ হলো না। আমাদের অঙ্গীকার অনুযায়ী কেউ এই বিষয়ে কোনো প্রশ্ন করল না। আলাপ শেষ করে ক্লাবে চলে গেলাম তাম্বুলা নাইট অ্যাটেন্ড করার জন্য। আমাকে কমান্ডিং অফিসার নির্দেশ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব গোছগাছ করে খাড়িয়ায় চলে যেতে। স্বাভাবিকভাবে আমি ব্যস্ত হয়ে পড়লাম গোছাগুছি নিয়ে। সমস্ত মালপত্র ব্যাটম্যানকে দিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহের শেষের দিকে ট্রেনে করে পাঠিয়ে দিয়েছিলাম খাড়িয়ায়। সিওকে বললাম ট্রেনে না গিয়ে আকাশপথে লাহোর যাব আমি। এই সময়টা আমি লাহোরে আমোদ ফুর্তি করে কাটিয়ে দিতে খাড়িয়াতে চলে যাব। সমস্যা দেখা দিল সদ্য কেনা গাড়িটা নিয়ে। নতুন গাড়ি শখ করে কেনা, তাই বেছে দেওয়ার প্রশ্নই ওঠে না। এতে লোকজনের মনে সন্দেহ সৃষ্টি হতে পারে। তাই ঠিক করলাম আমার এক ঘনিষ্ঠ বন্ধুকে দিয়ে যাব গাড়িটা। এজাজ লাহোরের ছেলে, ওর পরিবারের সাথেও আমার ঘনিষ্ঠতা রয়েছে। আমাকেও তার পরিবারের একজন হিসাবে মনে করে। এজাজকে একদিন বললাম, এজাজ, আমি আকাশপথে লাহোর যাচ্ছি, তুই আমার গাড়িটা রেখে দে, সুবিধা মতো লাহোর পাঠিয়ে দিস। আমি পরে এক ফাঁকে খড়িয়া থেকে লাহোর গিয়ে গাড়িটা নিয়ে আসব। এজাজ আমার প্রস্তাবে খুশি হয়ে সে বলল, আচ্ছা ঠিক আছে, আপনার গাড়ি নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আপনি সেখানে যান, আমোদ ফুর্তি করুন, মজা মাস্তি করুন, গাড়ি নিয়ে কোনো টেনশন করতে হবে না। বাই দ্য ওয়ে, আপনি কখন যাচ্ছেন? আমি বললাম, আমি এপ্রিলের মাঝামাঝি সময়ে যাচ্ছি, অস্থায়ীভাবে যাব। এমনইভাবে গাড়ির ঝামেলাটাও মিটে গেল আমার। এরই মধ্যে ঘটল চরম অঘটন। একদিন গেমসের পর স্কুলের মেসে এন্ট্রি রুমে বসেছিল নূর। কয়েকজন পশ্চিম পাকিস্তানি অফিসারও বসেছিল সেখানে। কথায় কথায় একসময় বাঙালি জাতি এবং শেখ মুজিব সম্পর্কে কটূক্তি করে নূরকে চটাবার চেষ্টা করেছিল। ওদের একজন নূরকে উদ্দেশ্য করে বলল, নূর, তোদের তো কিসমত খুলে গিয়েছে, শেখ মুজিব তোদেরকে একদমই জেনারেল বানিয়ে ফেলবে। শেখ মুজিবকে তোরা কি বিশ্বাস করিস? সে তো একজন জারজ সন্তান। এ ধরনের কথা বলেই ক্ষান্ত হয়নি নূর। রাগের চোটে সামনের স্ট্যান্ডে থাকা প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ছবি তুলে নিয়ে আছড়ে ফেলে দিয়ে তার উপর দিয়ে গটগট করে হেঁটে বেরিয়ে যায় নূর। প্রেসিডেন্টের ছবি পা দিয়ে মারিয়ে চূর্ণ বিচূর্ণ করার গুরু অপরাধে তখনই তার বিরুদ্ধে ওপেন অ্যারেস্ট এর আদেশ জারি করে স্কুল কর্তৃপক্ষ। শুরু হয়ে যায় কোর্ট মার্শাল প্রসিডিংস। ঘটনার আকস্মিকতায় আমার ও মতির মাথায় বাজ ভেঙে পড়ে। হতভম্ব হয়ে যাই আমরা। খবর পেয়েই ছুটে গেলাম ওর কাছে। আমি বললাম, এ কি করলি নূর? ক্ষণিকের উত্তেজনার বসে সব কিছু বাতিল করে দিলে তুমি কি করে? তোমার এ ধরনের হঠকারী কার্যকলাপের পরিণামে আমাদেরও বিপদ হতে পারে। তোমার সাথে আমাদের সম্পর্কের কথা সকলেই জানে। তোমার থেকে এই ধরনের জঘন্যতম কাজ আমরা আশা করিনি। হঠাৎ করে আমার ভীষণ রাগ হলো তার উপর। সে বলল, স্যার, আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত।
যা ঘটেছে তার জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত। এখন আমাকে নিয়ে বৃথা চিন্তা না করে প্লেন মতো আপনারা চলে যাবার ব্যবস্থা করেন, যত শীঘ্রই সম্ভব। সামারি অফ এভিডেন্স শুরু হলে আপনাদের ডাক পড়া অসম্ভব কিছু নয়। কেসে জড়িয়ে পড়ার আগেই পালিয়ে যেতে হবে আপনাদের। আমার যা হবার হবে, কিন্তু আপনারা ফেঁসে পড়লে আর যাওয়ার সুযোগ থাকবে না। তাই আমার আন্তরিক অনুরোধ হলো, আপনারা যত দ্রুত সম্ভব পালানোর চেষ্টা করুন। আমাকে নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না। আপনাদের কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ছেলে মানুষের মতোই হাউমাউ করে কেঁদে উঠল নূর। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে না পেয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে এলাম। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, এখন আমাদের কি করা উচিত ভেবে কোনো কুল কিনারায় খুঁজে পাচ্ছিলাম না। নূরের ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হয়ে পড়লাম। বেচারা নূর। অনেক তর্ক বিতর্কের পর ঠিক করলাম মতি এবং আমি 16ই এপ্রিল আমাদের যাত্রা শুরু করব। তখনকার দিনে করাচি থেকে একটি ফ্লাইট কুয়েটো মুলতান হয়ে লাহোর যেত প্রতিদিন। 16 তারিখের ওই ফ্লাইটে রওনা হব আমি। মতি স্কুল অ্যাডজুটেন্টকে জানিয়ে দিয়েছে ট্রেনে না গিয়ে সে আকাশপথে ট্রাভেল করবে। প্রতিমধ্যে মুলতানে কয়েকদিন কর্নেল সাহেবের পরিবারের সাথে কাটিয়ে চলে যাবে পেশোয়ারে। MS ব্রেন্সের কর্নেল সাহেবের নাম শুনেই অতি স্বাভাবিকভাবেই তার প্রস্তাব মেনে নিয়েছিল স্কুলের অ্যাডজুটেন্ট। একই ফ্লাইটে আমাদের সিট ভোগ করলাম। ওপেন অ্যারেস্টে থাকার ফলে আমরা নূরের সাথে স্বাভাবিক যোগাযোগ রক্ষা করে চলতে পারছিলাম। ক্লোজেড অ্যারেস্ট হলে ওর সাথে কোনো যোগাযোগ রাখা সম্ভব হতো না। নূর বন্দী হওয়ার পর থেকেই মানসিক অশান্তিতে ভুগছিলাম। ওকে বিপদের মধ্যে ফেলে রেখে চলে যেতে মন কিছুতেই সায় দিচ্ছিল না। ঘরে ফিরে শুধু একটা কথাই মনে হচ্ছিল, কোনো মতে কি নূরকে উদ্ধার করে আমাদের সাথে নিয়ে যাওয়া যায় না। অনেক চিন্তা ভাবনার পর একটা উপায় আমার মাথায় এলো। 15 তারিখ সকালে গিয়ে উপস্থিত হলাম মতির মেসে। গিয়ে দেখি মতির ঘর একদম খালি। বুঝতে পারলাম মতি তার মালপত্র ব্যাটম্যানের সাথে পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে। বাথরুমে গোসল করছিল মতি। অল্পক্ষণ পরেই মতি বেরিয়ে আসলো। সে বলল, কি ব্যাপার স্যার, এত সকালে আপনি? আমি বললাম, একটা বিশেষ ব্যাপারে আলাপ করতে এলাম। মতি, তুমি ভালো করে জানো নূরের বন্দী হওয়ার পর থেকে আমি ভীষণভাবে মানসিক অশান্তিতে ভুগছি। সর্বক্ষণ তাকে নিয়েই ভাবছি। মতি বলল, নূরের বিষয়ে কিছু কি? আমার মানসিকতার দিকে লক্ষ্য করে মতি আমাকে প্রশ্নটি করল। আমি বললাম, হ্যাঁ, নূরকে সঙ্গে নেবার একটা আইডিয়া এসেছে মাথায়। আমাকে শেষ করতে না দিয়েই মতি বলল, আরে স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন? বন্দি অবস্থা থেকে তাকে নিয়ে যাওয়ার কথা কি করে আপনি ভাবলেন? তাকে সঙ্গে নিলে আমরা ধরা পড়তে বাধ্য। আমি বললাম, আহা, আগে শোনোই না আমার আইডিয়াটা কি। মতিকে শান্ত করার চেষ্টা করলাম। বেশ, বলেন কি বলতে চান। আমি বললাম, দেখো মতি, নূরই প্রথম আমার কাছে পালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। মানছি হঠাৎ করে ও একটা ভুল করে ফেলেছে। মানুষ মাত্রই ভুল করতে পারে। তাছাড়া ওর ভবিষ্যৎটা একটু ভেবে দেখো। এই অবস্থায় ওকে অসহায় একা ফেলে রেখে যেতে বিবেকে বাধছে। ওকে ফেলে রেখে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মতি প্রশ্ন করল, কিন্তু স্যার, সেটা কিভাবে? আমি বললাম, মনোযোগ দিয়ে শোনো। আমি ওর জন্য 3 দিনের অ্যাটেন্ডেন্সি জোগাড় করে আজই ওকে রওনা করে দিতে চাই ভাওয়ালপুরের উদ্দেশ্যে। ওখানে পৌঁছে সে অপেক্ষা করবে আমাদের জন্য। আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ওকে কিছুই বলা হবে না। শুধু এতটুকুই বলা হবে, আগামীকাল ভাওয়ালপুর স্টেশনে ওর সাথে নির্ধারিত সময়ে আমাদের দেখা হবে, দুপুর 2টা অথবা 3টার মধ্যে। এই ব্যাপারে কোনো প্রশ্ন না করেও যদি সে যেতে রাজি হয়, তাহলে আমরা তাকে আমাদের সাথে নিয়ে যাব। কেননা যদি সে এখানে থেকে যায়, তাহলে সে এখানে নিজে বিপদে পড়বে এবং আমাদের গোপনের বিষয়গুলোও প্রকাশ পেয়ে যাবে। আমরা সকলেই বিপদে পড়ে যাব। সুতরাং তাকে নিয়ে যাওয়াটাই উত্তম হবে। মতি বলল, বুঝলাম, আপনার প্ল্যানে যুক্তি আছে, কিন্তু অ্যাটেন্ডেন্সি কী করে জোগাড় করবেন? প্রশ্ন করল মতি। আমি বললাম, তুমি আগে বলো, তুমি কি নূরকে সাথে নিয়ে যেতে রাজি আছো? এটা আগে বলো। অতঃপর সে বলল, যদিও বিষয়টি খুবই রিস্কের, তারপরও আমি চেষ্টা করব কাজটা সফল করার জন্য। মতি যখন আমাকে এই আশ্বাস দিল, তখন আমি আনন্দে মতিকে জড়িয়ে ধরলাম এবং তাকে অনেক ধন্যবাদ দিলাম। অতঃপর আমি গাড়ি করে ছুটে গেলাম CMHে ফার্স্ট সার্জেন্ট ক্যাপ্টেন জামালের কাছে। আমি যখন ঢাকা কলেজের ছাত্র, তখন ঢাকা মেডিকেল কলেজ পড়তেন জামাল। ছাত্র রাজনীতি করার সুবাদে পরিচয় হয় আমাদের। সেই পরিচয়ে আর্মিতে যোগদানের পর আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। বয়সে ক্যাপ্টেন জামাল আমার চেয়ে কিছুটা বড় হলেও আমরা একে অপরকে তুমি বলে সম্বোধন করতাম।
সিএমএসের আউটপেশেন্টে গিয়ে দেখি জামাল রোগী দেখায় খুবই ব্যস্ত। এক ফাঁকে এগিয়ে এসে বলল, কি বন্ধু, হাসপাতালে কেন? তোরা বস, আমি একটু পরে আসছি। আমি বললাম, না দোস্ত, বসার সময় নেই, একটা খুবই জরুরি কাজে আসছি। সে বলল, আচ্ছা ঠিক আছে, বলো। আমি মতিকে সংক্ষেপে পরিচয় করিয়ে দিয়ে বললাম, আগামীকাল চলে যাচ্ছি। তোমাকে না বলে গেলে তো তুমি অনেক মন খারাপ করতে, এই জন্য খোদা হাফেজ বলার জন্য আসলাম। কিন্তু দোস্ত, যাওয়ার আগে তোমার কাছে একটি আবদার নিয়ে এসেছি। নূরের জন্য 3 দিনের অ্যাটেন্ডেন্সি লিখে দিবে। বেচারার মন মেজাজ খুবই খারাপ। নূরের ঘটনা কুয়েটের সব বাঙালির মনেই সমবেদনার উদ্রেক করেছিল। অনেকেই তার প্রতি সহনশীল ছিল। ক্যাপ্টেন জামাল ছিল তাদেরই একজন। মুহূর্তের মধ্যেই নির্দ্বিধায় একটি চিট পেঠে লিখে সেটা আমার হাতে দিয়ে দিল জামাল। জামাল বলল, এরই মধ্যে আমি তাকে দেখতে যাব, এই কথা তাকে বলো। ছেলেটা নিজের কি ক্ষতি না করেছে, নিজেকে কত বিপদে ফেলেছে, সেটা আল্লাহ জানে সে কি অবস্থায় আছে। মাথা গরম ছিল, তাই সে না বুঝে একটি অঘটন ঘটিয়ে ফেলেছে। এই কথাগুলো আফসোস করে বলছিল জামাল। আমি বললাম, ঠিক বলছো দোস্ত, এখন তাহলে যাই। ভাবিকে বুঝিয়ে বলো সময়ের অভাবে দেখা করতে পারি নাই। বুঝতেই তো পারছো কি তাড়াহুড়ার মধ্যে আছি। আল্লাহ হাফেজ। বিদায় জানিয়ে বেরিয়ে এলাম। বিকেল 3:30 বোলান এক্সপ্রেসে তুলে যেতে হবে নূরকে। লাঞ্চ শেষ করে মতি এবং আমি সোজা চলে গেলাম নূরের মেসে। গিয়ে দেখি নূর লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে ঘুমাচ্ছে। আমি বললাম, এই ছেলে, তাড়াতাড়ি উঠো। আওয়াজ পেয়ে চোখ খুলে লুঙ্গি বাঁধতে বাঁধতে উঠে বসল নূর। বিনা প্রশ্নে আমার কথা মেনে নিতে রাজি হলে তোমাকে সঙ্গে নিয়ে পালাতে পারি, এই বললাম আমি। আমার কথা বলার ধরনে প্রথমে কিছুটা ভরকে গিয়েছিল নূর, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, সময় নষ্ট না করে বলো রাজি আছো কিনা। দৃঢ়তার সাথে জিজ্ঞাসা করলাম আবার। সে বলল, আচ্ছা ঠিক আছে স্যার, আমি রাজি আছি। বেশ, তাহলে এবার মনোযোগ দিয়ে শোনো। আমি তোমার জন্য 3 দিনের অ্যাটেন্ডেন্সি নিয়ে এসেছি। অর্থাৎ তুমি বিছানায় বিশ্রাম করবে এই 3 দিন। এই 3 দিন তুমি তোমার ব্যাটম্যানকে 3 দিনের জন্য ছুটি দিয়ে দাও। আর এই চিঠিটি তুমি তোমার ব্যাটম্যানের মাধ্যমে অ্যাডজুটেন্টের কাছে পৌঁছে দাও। অতঃপর নূর তৎক্ষণাৎ তার ব্যাটম্যানকে ডেকে তাকে নির্দেশ দিল চিঠিটি অ্যাডজুটেন্টের কাছে পৌঁছে দিয়ে ছুটিতে বাড়ি চলে যাওয়ার জন্য। অপ্রত্যাশিতভাবে একসাথে 3 দিনের ছুটি পেয়ে ব্যাটার 32 দাঁত বন্ধই হচ্ছিল না। খুশির ঠেলায় গদগদ হয়ে লম্বা একটা সেলুট মেরে ছুটে চলে গেল হুকুম তামিল করতে। এবার কাপড় পরে তৈরি হয়ে নাও, একটা হ্যান্ড ব্যাগে করে 2 প্রস্থ এক্সট্রা চেঞ্জ ভরে নাও জলদি। তোমাকে বোলান এক্সপ্রেস ধরতে হবে। লাহোর পর্যন্ত টিকিট থাকবে, কিন্তু ভাওয়ালপুরে নেমে যাবে তুমি। সেখানে সার্কিট হাউসে অবস্থান নেবে তুমি। আগামীকাল দুপুর 2টা থেকে 3টার মধ্যে ভাওয়ালপুর স্টেশনে আমরা মিলিত হব ইনশাআল্লাহ। ভাওয়ালপুর পৌঁছে একটা কাজ করতে হবে তোমাকে। সেখান থেকে ভাওয়ালনগর যাওয়ার উপায় কি কি এবং কোন উপায়ে কতটুকু সময় লাগবে সেটা জেনে রাখতে হবে তোমাকে। একজন আর্মি অফিসারের যখন পোস্টিং হয় আর সে নতুন জায়গায় যেভাবে পৌঁছে, তোমাকেও সেভাবে পৌঁছাতে হবে। আমি কি তোমাকে বোঝাতে পেরেছি? সে বলল, ইয়েস স্যার। এই কথা বলেই ছোট একটা হ্যান্ডব্যাগে করে অতি প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়ে নূর তৈরি হয়ে গেল। ওকে গাড়িতে তুলে নিয়ে আমরা ছুটলাম রেলওয়ে স্টেশনে। বোলান এক্সপ্রেস প্ল্যাটফর্মেই দাঁড়িয়েছিল। একটা ফার্স্ট ক্লাস কেবিনে নূরের জন্য একটা সিট রিজার্ভ করা হলো। নির্দিষ্ট কামরায় উঠে বসলাম আমরা। পকেট থেকে 5,000 টাকা, একটা পিস্তল এবং 32টা গুলি নূরের হাতে তুলে দিলাম। কোনো কথা না বলে সেগুলো ব্যাগে ভরে রাখল নূর। কিছুক্ষণ পর গাড়ি ছাড়ার ঘন্টা এবং হুইসেল দুটোই বেজে উঠল। নূরকে জড়িয়ে ধরে বললাম, ঠিক আছে যাও, আগামীকাল তোমার সাথে দেখা হবে, খোদা হাফেজ। গাড়িটি নড়ে উঠল। আমরা প্ল্যাটফর্মে নেমে পড়লাম। তীব্র হুইসেল বাজতে বাজতে বোলান এক্সপ্রেস স্টেশন ছেড়ে চলে গেল। আমরাও ফিরে এলাম। আজ রাতে ডিপ আর্টের তরফ থেকে আমার সর্বশেষ খাবার, তাই মতিকে মেসে নামিয়ে দিয়ে ফেরার সময় বললাম, কাল এয়ারপোর্টে দেখা হবে। মেসে সে রাতে ডিপ আর্টের ব্যান্ড এর সাথে অনেক রাত অবধি পানাহার চলল। ব্যান্ডের তালে তালে নাচ গানও চলল রেওয়াজ অনুযায়ী। বেশ কিছুটা ক্লান্তি অনুভব করছিলাম সারাদিনের ব্যস্ততায়। তার উপর মাথায় রয়েছে নূরের ব্যাপারে টেনশন, কিন্তু কিছুই করার নেই। সব চিন্তা মনে চেপে রেখে স্বাভাবিকভাবেই সব আনুষ্ঠানিকতা শেষ করে অনেক রাতে ফিরে এলাম নিজের কামরায়। সেদিন হঠাৎ করে এক পশলা বৃষ্টি হওয়ায় বেশ কিছু ঠান্ডা পড়েছে। রুমটা শীতল হওয়ার জন্য বেয়ারা ঘরের ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে দিয়ে গেছে। সঙ্গে নেবার জিনিসপত্র আগেই গোছগাছ করে রাখা হয়েছে।
টেবিলের উপর রাখা আমার সবচেয়ে প্রিয় ফটো অ্যালবাম দুটো, সাথেই আখরোটের সূক্ষ্ম কাজ করা লেটার বক্সে রাখা আছে নিম্মির লেখা চিঠিগুলো। বেড সাইড টেবিলের উপর ফটো স্ট্যান্ডে রাখা নিম্মির ছবিটাকে ভীষণ জীবন্ত লাগছে। মনে হচ্ছে এ যেন গভীর দৃষ্টিতে আমাকে পরখ করে দেখছে। এগুলো পুড়িয়ে ফেলতে হবে, কোনো সূত্র রাখা চলবে না, এতে করে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। ফায়ার প্লেসের সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসে পোড়াবার আগে শেষবারের মতো অ্যালবামের ছবিগুলো দেখতে লাগলাম। প্রতিটি ছবির সাথে জড়িয়ে আছে এক একটা স্মৃতি। ফটো দেখা শেষ হলে অ্যালবাম দুটো ছড়ে দিলাম ফায়ার প্লেসে। দাও দাও করে আগুন জ্বলে উঠল। চিঠিগুলো ফেলে দিলাম সেই আগুনে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিল সব। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। সযত্নে তুলে রাখা এতদিনের অমূল্য সম্পদগুলো এভাবে বিসর্জন দিতে হবে সেটা কখনো ভাবিনি। আগুনের দিকে চেয়েছিলাম, দু চোখ বেয়ে নিজের অজান্তেই পানি গড়িয়ে পড়ছিল। অতীতের স্মৃতিতে তলিয়ে গেলাম আমি। মনে পড়ে গেল নিম্মির সাথে আমার প্রথম পরিচয়ের কথা। রিয়াজুল ইসলাম চৌধুরী বাপ্পির বোন নিম্মি। বাপ্পি আমার ঘনিষ্ঠতম বন্ধুর একজন। আমি, স্বপন, টুটু, হায়দার, বাপ্পি একে অপরের হরিহর আত্মা। ছুটিতে ঢাকায় এলে 24 ঘন্টা একসাথে থাকা, খাওয়া, হই হুল্লোড় করে সময় কাটে আমাদের। কখনো সিনেমা, কখনো পিকনিক, নয়তো শিকার। এভাবেই আনন্দে কেটে যায় আমাদের সময় ঝড়ের বেগে। এসব কিছু ভালো না লাগলে চলে যাই সিলেটের চা বাগান, কাপ্তাই, রাঙামাটি কিংবা কক্সবাজার টেকনাফে। 1968 সালের ফেব্রুয়ারিতে ছুটিতে ঢাকায় এসেছি। হইচই করে কেটে যাচ্ছিল সময়। একদিন হায়দার খবর নিয়ে এলো যমুনার চরে মৌসুমী পাখির আগমন ঘটেছে প্রচুর, তাই শিকারে যেতে হবে। শিকারের প্রতি একটা অদ্ভুত নেশা ছিল হায়দারের। সেদিন রাতেই দল বেঁধে শিকারে বেরিয়ে পড়লাম। আরিসা ঘাট পর্যন্ত গাড়িতে, তারপর নৌকাযাত্রা। মধ্যরাতের পর খাওয়া দাওয়া করে নৌকায় উঠলাম। পরের দিন দুপুর পর্যন্ত শিকার করে শেষ বিকেলে ফিরে এলাম। শিকার ভালোই পাওয়া গেছে, একটা রাজাহাঁস, 4টা চোখা এবং 20টা বালিহাঁস। শীতকালে মৌসুমী পাখি সাইবেরিয়া থেকে উড়ে আসে আমাদের বাংলাদেশে ঝাঁকে ঝাঁকে। গরমের শুরুতে আবার উড়ে যায় তাদের অঞ্চলে। পাসপোর্ট কিংবা ভিসার ঝামেলা নেই তাদের। যখন যেখানে খুশি উড়ে চলে যায় তারা। শুধুমাত্র মানুষের কাছ থেকে বৈশ্বিক স্বার্থে এই স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। বাসায় ফিরতেই আমার ছোট 2 বোন মহুয়া ও কেয়া বায়না ধরে বসলো, ব্রিটিশ কাউন্সিলে একটি ফাংশন হচ্ছে, সেখানে নিয়ে যেতে হবে তাদেরকে। সারা দিন রাত শিকারের ধকলে সবাই ক্লান্ত, কেউই তাদেরকে নিয়ে যেতে রাজি হলো না। ক্লান্ত থাকা সত্ত্বেও আমি ওদের মানা করতে পারলাম না। অনেক কষ্টে বাপ্পিকে সঙ্গে যাওয়ার জন্য রাজি করলাম। যখন ব্রিটিশ কাউন্সিলে পৌঁছালাম তখন রাত 9টা বাজে। বারান্দায় কয়েকটি মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পেলাম। ফাংশন হচ্ছে অথচ লোকজনের কোনো ভিড় নেই একদমই। আমাদের গাড়িটি পোর্সের নিচে দাঁড় করাতেই মহুয়া গাড়ির গ্লাস নামিয়ে জিজ্ঞাসা করলো, এই নিম্মি, এদিকে এসো। আমি মনে মনে বললাম, নিম্মিটা আবার কে? দেখলাম একটি মেয়ে গাড়ির কাছে এগিয়ে এলো। কি এত ফাঁকা কেন? প্রশ্ন করলো মহুয়া। ফাংশন শেষ, জানালো মেয়েটা। বাপ্পি ওকে উদ্দেশ্য করে বলল, তুমি এখনও এখানে কি করছো? মেয়েটি বলল, রিকশা পাচ্ছি না। মহুয়াই পরিচয় করিয়ে দিল, ভাইয়া, নিম্মি বাপ্পি ভাইয়ার বোন, আমাদের হোলি ক্রসে পড়ে। বাপ্পিদের বাসায় যাওয়া আসা থাকলেও নিম্মির সাথে আগে পরিচয় হয়নি কখনো। চলো না ভাইয়া, নিম্মিকে নামিয়ে দিয়ে আসি। ফাংশন যখন দেখাই হলো না, মহুয়া অনুরোধ করে জানালো, বেশ চল। নিম্মিকে গাড়িতে তুলে নিয়ে বাপ্পিদের বাসার দিকে রওনা হলাম। উজ্জ্বল শ্যামলা বর্ণের এক হারাগরণের নিম্মি কেয়া এবং মহুয়ার সাথে পিছনের সিটে বসেছে, বাপ্পি আমার পাশের সিটে। রেয়ার ভিউ মেররে নিম্মিকে পরিষ্কার দেখা যাচ্ছিল। দেখলাম সুন্দর ফিগারের অধিকারী নিম্মি, দেখতে আকর্ষণীয় এবং মিষ্টি। সবচেয়ে আকর্ষণীয় তার চুল। ঘন কালো চুলের একটা অসাধারণ মোটা বেনি হাঁটু ছাড়িয়ে প্রায় গোড়ালির কাজ অবধি ঝুলছে। হাল ফ্যাশনে বাঙালি মেয়েদের মাঝে এই ধরনের ঘন কালো লম্বা চুল খুব একটা দেখা যায় না। গাঢ় নীল রঙের বটিদার কামিজ ও চুড়িদার পায়জামা পরেছিল নিম্মি। কথা বলার ধরন ছিল ভীষণ আন্তরিক। সবকিছু মিলিয়ে প্রাণবন্ত উচ্ছল প্রকৃতির নিম্মিকে প্রথম দেখাতেই ভালো লাগলো। সেই ভালো লাগা থেকেই ভালোবাসা। আশ্চর্য হয়েছিলাম নিজেই। স্কুল, কলেজ, ভার্সিটি জীবনে শুধুমাত্র লেখাপড়ার জন্যই নয়, বিভিন্ন কারণে বেশ নাম ডাক ছিল বরাবরই। এক নামে পরিচিত ছিলাম বিভিন্ন মহলে। মেয়েদের সাথে মেলামেশার অবাধ সুযোগও হয়েছে ছোটকাল থেকেই।
কিন্তু প্রেম টেমের ধার ধারিনি কখনো। দুই একটা প্রেমপত্র গল্পের বই আদান প্রদানের মাধ্যমে হাতে এসে পৌঁছায়নি তাও নয়, কিন্তু সেগুলো মনে তেমন একটা দাগ কাটতে সক্ষম হয়নি। ঘটনাগুলো নেহায়েত ন্যাকামি বলেই মনে হয়েছে সবসময়। অবশ্য পছন্দ না হলেও প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অনেক বন্ধুবান্ধবকেই নানাভাবে সাহায্য করতে হয়েছে এই পর্যন্ত ক্ষেত্রবিশেষে। ছাত্র রাজনীতি, খেলাধুলা, গান বাজনা, নাটক, সমাজসেবা ইত্যাদি নিয়ে মেতে থাকাটাই ছিল আমার নেশা। তাই মেয়েদের ব্যাপারে ধ্যান দেবার সময় ছিল না মোটেও। কাউকে দেখে তেমনভাবেও আকর্ষণও বোধ করিনি কখনো। সেই আমি কিনা প্রথম দেখার ভালো লাগা থেকে একেবারে ভালোবেসেই ফেললাম নিম্মিকে, এমনটি মনে হলো আমার। যাকে ভালো লাগে তাকে প্রথম দেখাতেই ভালো লাগে। প্রথমে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। হয়তোবা ক্ষণিকের মোহ, কিন্তু না, এটা মোহ নয়। এরপর যতই দিন গেছে নিম্মির প্রতি আকর্ষণ বেড়েছে আমার আরও অধিক। গভীর হয়েছে আমাদের ভালোবাসা, এক অদ্ভুত অনুভূতি। প্রতিদানে নিম্মিও সবটুকু মন উজাড় করে ভালোবেসেছে আমাকে। তার পবিত্র, আন্তরিক ও নিঃস্বার্থ ভালোবাসার গহীন অতলে তলিয়ে গেছি আমি। নিম্মি তার প্রথম যৌবনের কুমারী মনের সবটুকু সাদুর্য বিলিয়ে দিয়ে একান্ত বিশ্বাসে আমাকে স্বীকার করে নিয়েছিল তার ভালোবাসার মানুষ হিসাবে। আমি স্থান পেয়েছিলাম তার মনের মণিকোঠায়। আমি ধন্য হয়েছি তার ভালোবাসা পেয়ে। আমাদের ভালোবাসাকে সানন্দে গ্রহণ করে নিয়েছেন দুই পরিবারের সবাই, বিশেষ করে গুরুজনরা। খুশি হয়েছে বন্ধুবান্ধবরা। এবার ছুটি থেকে ফেরার আগে আমাদের বিয়ের ব্যাপারেও সব ঠিকঠাক হয়ে গেছে। এই বছরের শেষে কিংবা আগামী বছরের প্রথম দিকে আমাদের বিয়ে হবে। কিন্তু হঠাৎ করেই দৈবচক্রে সব কিছুই উলটপালট হয়ে গেল। ভবিষ্যৎ হয়ে গেল অনিশ্চিত। ঢাকা থেকে ফিরে আসার পর কোনো চিঠিপত্র পাইনি ওর কাছ থেকে। জানি না ঠিক এই মুহূর্তে সে কোথায়, কী অবস্থায় আছে। নিম্মির বাবা জনাব রফিকুল ইসলাম চৌধুরী 1969 সাল থেকে কলকাতায় পাকিস্তান দূতাবাসে কূটনৈতিক হিসাবে পোস্টেড আছেন। তিনি নিম্মির ছোট বোন মানুকে নিয়ে কলকাতায় থাকেন। খালাম্মা মানে নিম্মির আম্মা, বাপ্পি, নিম্মি এবং নিজের পড়াশোনার জন্য ঢাকাতেই থাকেন অনেকটা বাধ্য হয়ে। ছুটি ছাটায় কলকাতায় যান মানুদের দেখে আসতে। আব্বা, মহুয়া, কেয়া, স্বপন, হায়দার, টুটু, বদি ওদেরও কোনো খবরাখবর নেই। কিন্তু আমার বিশ্বাস জাতির এই ক্লান্তি লগ্নে ওরা কিছুতেই হাত পা গুটিয়ে বসে থাকবে না। ওরা নিশ্চয়ই জনগণের সাথে প্রতিরোধ সংগ্রামে যোগ দিয়েছে। আমি যে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে পাড়ি জমাচ্ছি, তার জন্য একজন পদস্থ সরকারি অফিসার হিসাবে তার এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপর অভিসম্পাত নেমে আসতে পারে। পাক বাহিনীর অত্যাচারের শিকারেও পরিণত হতে পারেন তারা। কথাটা ভেবে মনটা হঠাৎ করে দুর্বল হয়ে পড়ল। ব্যথায় বুকটা ভারী হয়ে উঠল। কিন্তু না, এ পর্যায়ে এমনভাবে দুর্বল হওয়া চলবে না। সব কিছুর বিনিময়ে, এমনকি জীবনের পরোয়া না করে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্তে অটল থাকতেই হবে। ব্যক্তি, গোষ্ঠী, পারিবারিক সব স্বার্থ থেকে দেশ এবং জাতীয় স্বার্থ অনেক বড়। সে প্রশ্নে কোনো আপোষ চলবে না কোনো কিছুতেই। আমার এই সিদ্ধান্তের ফলে কারো কিছু হলে দুঃখ পাবো, কিন্তু জাতীয় প্রয়োজনে কোনো অবদান রাখতে না পারলে নিজের কাছে নিজেই হ্যায় হয়ে যাব। কাপুরুষতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে সারা জীবন। ইতিমধ্যে অনেক দিনের জমানো স্মৃতি নিদর্শনগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। সারাদিনের ক্লান্তি ছড়িয়ে পড়েছে সমস্ত শরীরে। আগামীকাল ভোর 7টায় এয়ারপোর্টে যেতে হবে। তাই স্বগতিতে উঠে পড়ে বিছানায় গা এলিয়ে দিয়ে বাতি নিভিয়ে দিলাম। পরের দিন ভোর 6টায় অভ্যাস মতো ঘুম ভেঙে গেল। অতপর শেষবারের মতো ডাইনিং হলে গেলাম নাস্তার জন্য। হেড ওয়েটার ফিদা খান নিজেই সমাদর করে নিজের তদারকিতে নাস্তা করালো। নাস্তা শেষে বয়, বাবুর্চি, ওয়েটার এবং হেড ওয়েটার সবাইকে বকশিশ দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। মেসের সামনের কার পার্ক গাড়িতে ভরে গেছে। ডিপ আর্টির প্রায় সব অফিসারই জমায়েত হয়েছে আমাকে এয়ারপোর্টে সি অফ করতে যাবার জন্য। ওদের আন্তরিকতা আমাকে বিহ্বল করে তুলেছিল। সামরিক যান তার পাশবিকতা আর এদের বন্ধুসুলভ আন্তরিকতায় কত তফাৎ। ভাবছিলাম আজ ইয়াহিয়া খান ও তার দোসররা রাজনৈতিক ফায়দা লুটার জন্য পূর্ব পাকিস্তানে অত্যাচারের যে স্ট্রিম রুলার চালিয়ে দিয়েছে, তার প্রতি
পশ্চিম পাকিস্তানের সাধারণ মানুষের কতটুকু সমর্থন রয়েছে। সময় হয়ে গেল। আমার সিও মিয়া হাফিজ এসে বললেন, শরীফ, সময় হয়ে গেছে, চলো। আমি বললাম, ইয়েস স্যার। এই কথা বলে যারা এয়ারপোর্টে যাবে না তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে কর্নেল হাফিজের পাশে গাড়িতে উঠে বসলাম। তিনি গাড়িতে স্টার্ট দেওয়ার সাথে সাথেই যারা যাবার তারা সবাই যার যার নির্দিষ্ট গাড়িতে উঠে বসলো। কাফেলা চলল এয়ারপোর্টের দিকে। মিনিট 20 মধ্যেই এয়ারপোর্টে পৌঁছে গেলাম। মতি আমার আগেই পৌঁছে গেছে, চেক ইন করে অপেক্ষা করছিল। আমি বললাম, আরে মতি, তুমি এখানে? ইচ্ছে করেই প্রশ্নটি করলাম। মুলতান যাচ্ছি, পেশোয়ারের পথে, জবাবে বলল মতি। আমি বললাম, তাহলে তো ভালোই, প্লেনে তাহলে গল্প করে সময়টা ভালোই কাটবে। চেক ইন পর্ব শেষ করে সবার সাথে কথাবার্তা বলছিলাম, হঠাৎ দেখি ডিভ আর্টির কমান্ডার ব্রিগেডিয়ার বাদশাহ এয়ারপোর্টে অপ্রত্যাশিতভাবে এসে হাজির হয়েছে। ব্রিগেডিয়ার বাদশাহ আমাকে ইয়াং অফিসার হিসাবে খুবই স্নেহ করত। ব্রিগেডিয়ার বাদশাহ জাতিতে পাঠান। তিনি এগিয়ে আসতেই আমরা সবাই সেলুট করে দাঁড়ালাম। সে আমাকে বলল, শরীফ, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, এই জন্য অনেক দুঃখ হচ্ছে, কিন্তু জীবনটা এমনই। ঠিক আছে, তুমি যাও, যেখানেই থাকো সুখে থেকো এবং আমাদের জন্য দোয়া করো। পিতৃসুলভ ব্রিগেড কমান্ডারের কথা মনে দাগ কেটেছিল। বোর্ডিংয়ের ঘোষণা হলো। সবার সাথে কোলাকুলি করে বিদায় নিলাম। ব্রিগেডিয়ার বাদশার ইশারায় কয়েকজন ইয়াং অফিসার আমাকে কাঁধে তুলে নিয়ে তারা স্লোগান দিল, লোকটি অত্যন্ত ভালো ছিল, লোকটি অনেক ভালো ছিল। এই কথা বলতে বলতে আমাকে প্লেনের সিঁড়ি পর্যন্ত বয়ে নিয়ে গেল। পুরনো বন্ধুদের ছেড়ে যেতে খুব খারাপ লাগছিল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে প্লেনে উঠে বসলাম। মতিও উঠে বসেছে। জানালা দিয়ে দেখলাম সবাই লাইন ধরে দাঁড়িয়ে হাত নাড়ছে। অল্পক্ষণ পরেই প্লেন স্টার্ট নিয়ে টেক অফ করলো। সবাই তখনও দাঁড়িয়ে, কেউ কেউ রুমাল নাড়িয়ে শেষ বিদায় জানাচ্ছিল। প্লেন এয়ারপোর্টের উপর দুটো চক্কর দিয়ে মেঘের ভিতর দিয়ে উপরে উঠে গেল। সবাইকে পিছনে ফেলে প্লেন উড়ে চলল মুলতানের উদ্দেশ্যে। এভাবেই শুরু হলো আমাদের নিরুদ্দেশ যাত্রা। ঘণ্টা দেড়েকের মধ্যেই আমাদের বহনকারী ফোকার ফ্রেন্ডশিপ বিমানটি মুলতান এয়ারপোর্টে অবতরণ করল। প্লেন থেকে বেরোতেই মুখে লাগলো গরম বাতাসের ঝাপটা। কুয়েটোর তুলনায় মুলতানের আবহাওয়া অনেক উষ্ণ। ভাওয়ালনগরের দিকে উষ্ণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ছোট এয়ারপোর্ট ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে অবস্থিত। প্লেন থেকে অবতরণ করে ট্রানজিট লাউঞ্জে না গিয়ে মতির সাথে সোজা চলে গেলাম এরিবেলে। ওখানে পিআইএ কাউন্টারে গিয়ে আমার লাহোর যাওয়া ক্যান্সেল করে দিয়ে বেরিয়ে এলাম এয়ারপোর্ট থেকে। মুলতান শহর এয়ারপোর্ট থেকে প্রায় 5 মাইল দূরে অবস্থিত। একটা ট্যাক্সি ভাড়া করে সোজা চলে এলাম শহরে। কিছু কেনাকাটা করার ছিল। অবশ্য সেখান থেকে বেশ কিছু কেনাকাটা করলাম, এমনকি 3 জনের জন্য 1 বোতল ব্র্যান্ডি, সুইটস, চুইংগাম, বিস্কিট, কিছু ড্রাই ফ্রুটস প্রভৃতি কেনাকাটা হলো। তারপর গেলাম সোনার দোকানে। ওখানে দুটো আংটি বানালাম, এক একটা 1.5 ভরি ওজনের। একটাতে খোদাই করলাম এস এবং অন্যটাতে এম। আমি ও মতি আংটি দুটো পরে নিলাম। কেনাকাটা পাট চুকিয়ে গেলাম রেল স্টেশনে। ওখানে গিয়ে জানতে পারলাম 12টার ট্রেন ধরলে 2:15 মধ্যেই পৌঁছে যাওয়া যাবে ভাওয়ালপুর। ঠিক করলাম 2 বাঙালির একসঙ্গে সফর করাটা ঠিক হবে না। সিদ্ধান্ত নেওয়া হলো, মতি যাবে ট্রেনে আর আমি যাব বাসে। বাসে করে আমি মতির আগেই পৌঁছে যাব ভাওয়ালপুর। ওখানে স্টেশনে মিলিত হব আমরা। মতিকে ট্রেনে তুলে দিয়ে ট্যাক্সি করে গিয়ে পৌঁছালাম বাস স্ট্যান্ডে। প্রতি 15 মিনিট অন্তর বাস ছাড়ছে ভাওয়ালপুরের উদ্দেশ্যে। ট্যাক্সি ছেড়ে দিয়ে অপেক্ষমান বাসে উঠে বসলাম। মালপত্রের বেশিরভাগই মতি নিয়ে গেছে সাথে। আমার কাছে রয়েছে হালকা ছোট্ট একটা ব্যাগ। 2 বাজার আগেই পৌঁছে গেলাম ভাওয়ালপুর। বাস স্ট্যান্ডে নেমে টাঙ্গা করে পৌঁছালাম স্টেশনে। স্টেশনে পৌঁছে দেখি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী নূর প্ল্যাটফর্মের এক প্ল্যানে একটা খবরের কাগজ হাতে দাঁড়িয়ে আছে। 2:15 দিকেই মতির ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়ালো। মতি নামলো ট্রেন থেকে। একে অপরের সাথে চোখাচোখি হলো, কিন্তু কেউ কারোর সাথে কথা বললাম না। 3 জনেই আলাদাভাবে সার্কিট হাউসে পৌঁছালাম। নূরের ঘরে ঢুকেই একে অপরকে জড়িয়ে ধরলাম উল্লাসে। নূর আগে আমাদের লাঞ্চের ব্যবস্থা করে রেখেছিল। ঘরেই লাঞ্চ করলাম। লাঞ্চের সময় নূর জানালো পথে ওর কোনো অসুবিধে হয়নি। আরও জানতে পারলাম ভাওয়ালপুর থেকে ভাওয়ালনগর দুভাবে যাওয়া সম্ভব। ট্রেনে করে গেলে লাগবে ঘণ্টা 3। ট্রেনের সময় বিকেল 4টা, আর ট্যাক্সিতে গেলে সময় লাগবে বড়জোর ঘণ্টা 2। ঠিক হলো ট্যাক্সিতেই যাব।
কারণ ভাওয়ালনগর থেকে সন্ধ্যা 7:30টার ট্রেন ধরতে হবে আমাদের। প্রতিদিন দুটোই ট্রেন যায়, ভাওয়ালনগর থেকে ফোর্ট আব্বাস, একটা সকালে অপরটি সন্ধ্যায়। 7:30টার ট্রেন মিস করলে পুরো রাতটা কাটাতে হবে ভাওয়ালনগরে। সেটা হবে আমাদের জন্য খুবই বিপজ্জনক, কারণ সমস্ত ভাওয়ালনগরটাই একটা ক্যান্টনমেন্ট। লোকাল ট্রেনের সময়ের কোনো ঠিক ঠিকানা নেই, কোনো রকম রিস্ক নেওয়া চলবে না। ট্যাক্সিতে গেলে 7:30টার অনেক আগেই পৌঁছে যাব ভাওয়ালনগর। কিছু সময় বিশ্রাম করে বিকেল 4টায় একটা ট্যাক্সি ডাকিয়ে এনে রওনা হলাম ভাওয়ালনগরের উদ্দেশ্যে। সিন্ধি ড্রাইভার, ওকে বললাম 7টার মধ্যে ভাওয়ালনগর পৌঁছে যেতে পারলে বকশিস দিব। তরুণ ড্রাইভার জবাবে বলল, কোনো বিষয় নয় সাহেব, যত সম্ভব তাড়াতাড়ি আপনাদেরকে 7টার আগেই পৌঁছে দিব। উল্কা বেগে ছুটে চলছে ট্যাক্সি, সেফ ইম্পাল গাড়ি। শৌখিন ছোকরা ক্যাসেটে ফিল্মি গান লাগিয়ে দিল। আমরা চুপচাপ বসে গান শুনছিলাম আর ভাবছিলাম ভূত বর্তমানে ভবিষ্যৎ। এক সময় ঝিমুনি এসে গিয়েছিল। হঠাৎ বিকট একটা শব্দে চমকে তিনজনেই জেগে উঠলাম। একটা ঝাঁকুনি দিয়ে ট্যাক্সি ততক্ষণে থেমে গেছে। আমরা বললাম, কি হলো? সবাই একই সাথে বললাম। অতঃপর ড্রাইভার বলল, আচ্ছা দেখতেছি, দাঁড়ান। সে নামলো, সে নেমে দেখলো গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। তখন নূর প্রশ্ন করলো, এখন আমরা কি করব? ড্রাইভার বলল, স্যার আপনারা টেনশন করবেন না, ঘাবড়াবেন না, এখান দিয়ে অনেক গাড়ি আসা যাওয়া করে। আপনাদেরকে কোনো গাড়ি পেলেই সেটার মধ্যে আপনাদেরকে তুলে দিব। আমি বললাম, কি সর্বনাশ, তবে কি ঘাটে এসে তরি ডুবলো? গাড়িটাকে সবাই মিলে ঠেলে ঠেলে রাস্তার সাইডে রেখে দিলাম। অন্য কোনো গাড়ি না আসা পর্যন্ত কিছুই করার নেই। অপেক্ষা করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। দূরে ভাওয়ালনগরের বাতিগুলো একসময় জ্বলে উঠল। 7টা বেজে এলো, কোনো গাড়ির লক্ষণ নেই। অস্থির হয়ে উঠলাম সবাই, হতাশায় মনোবল হারিয়ে ফেলছিলাম প্রায়। হঠাৎ দূরে গাড়ির হেডলাইট দেখা গেল, কিছু একটা আসছে ভাওয়ালপুরের দিক থেকেই। রাস্তা ব্লক করে দাঁড়ালাম 4জনেই। যাই হোক না কেন থামাতে হবে। কাছে আসতে দেখলাম একটা ল্যান্ড রোভার গাড়ি। আমরা হাত দিয়ে ইশারা করায় গাড়িটা থামলো। সেখানে একজন ইঞ্জিনিয়ার ভাওয়ালনগর যাচ্ছেন। ভদ্রলোককে সব কিছু বুঝিয়ে বললাম। 3জন আর্মি অফিসারের দুর্গতি দেখে ভদ্রলোক সহানুভূতি দেখিয়ে বললেন, আপনাদের কষ্ট না হলে আমি আপনাদের নিয়ে যেতে পারি। কষ্ট? হাতে আকাশের চাঁদ পেলাম। ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি ট্যাক্সির ভাড়া চুকিয়ে মালপত্র নিয়ে জিপে উঠে বসলাম। আধা ঘন্টার মধ্যেই ভাওয়ালনগর পৌঁছে গেলাম। তখন রাত 8:45। আমাদের ট্রেন নিশ্চয়ই এতক্ষণে ছেড়ে চলে গেছে। ইঞ্জিনিয়ার সাহেব জিজ্ঞেস করলেন, কোথায় নামবেন? স্টেশনে এর কথা না বলে বললাম, শহরের যে কোনোখানে নামিয়ে দিলেই চলবে। টাউন সেন্টারে নামিয়ে দিলেন ভদ্রলোক। সেখান থেকে একটা টাঙ্গা করে কাছেই স্টেশনের দিকে রওনা হলাম। স্টেশনে পৌঁছে দেখি অসম্ভব ভিড়। এমনটি তো হওয়ার কথা নয়। ট্রেন চলে যাওয়ার পর স্টেশন থাকবে জনশূন্য, তাহলে এত লোক কেন স্টেশনে? ট্রেন কি তাহলে এখনও আসেনি? হঠাৎ করে কিছুটা আশার আলো ঝলকে উঠল। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম, ফোর্ট আব্বাসের ট্রেনের খবর কি? 2 বাক্যে স্টেশন মাস্টার বললেন, ট্রেন লেট, এখনও এসে পৌঁছায়নি। জানে পানি ফিরে এলো। দৌড়ে গিয়ে মতি ও নূরকে খবরটা দিতেই খুশিতে আত্মহারা হয়ে ওরা লাফ দিয়ে টাঙ্গা থেকে নেমে পড়ল। কুলির মাথায় মাল চাপিয়ে টাঙ্গার ভাড়া মিটিয়ে দিয়ে প্ল্যাটফর্মে চলে এলাম। পথে একটি ভিক্ষুক দাঁড়িয়েছিল। আনন্দের আতিশয্যে 100 টাকার একটি পুরো নোটই তাকে দিয়ে দিলাম। 8:15 আমাদের ট্রেন এলো। ফার্স্ট ক্লাসের 3টি টিকিট কাটা হলো ফোর্ট আব্বাস পর্যন্ত। বর্ডার এলাকার ট্রেন, আমাদের মতো ফৌজি ছাড়া ফার্স্ট ক্লাসের যাত্রী বিরল। অতি সহজেই একটা খালি কামরা পেয়ে উঠে বসলাম। ট্রেনে উঠেই বফেকার হেড থেকে ডিনার আনার জন্য বন্দোবস্ত করলাম। খাবার সার্ভ করে গেল বেয়ারা। দরজা বন্ধ করে খাওয়ার পাট চুকিয়ে নিলাম। ট্রেন ইতিমধ্যে চলতে শুরু করেছে। খাওয়া শেষ করার পর পদযাত্রার প্রস্তুতি শুরু হলো। সবাই ডার্ক কালারের কাপড় পরে নিলাম। আমাদের কাছে তখন সর্বমোট প্রায় 1020 টাকা। এগুলো কাপড়ের বিভিন্ন চোরা পকেটে ঢুকানো হলো। সুটকেস থেকে হ্যাভারসেক বের করে তাতে 3 জনের আরও এক প্রস্ত করে কাপড় নেওয়া হলো। প্রয়োজনীয় সাথে নেবার সব কিছু রাখা হলো হ্যাভারসেকে। ম্যাপ বের করে নাইট মার্চ চার্ট আঁকা হলো। পাকিস্তানের মোটরাইজড ইনফ্যান্ট্রি ডিভিশনের ডিফেন্সিভ এলাকার মধ্যে দিয়ে ইন্ডিয়ান আর্মির একটি ট্যাঙ্ক রেজিমেন্টের
হেডকোয়ার্টার্সের পাশ ঘেঁষে যেতে হবে আমাদের। রাস্তায় পড়বে এন্ট্রি ট্র্যাঙ্কস, অবস্টিকেল, মাইনফিল্ড। এদের মাঝে গ্যাপ বের করে নিয়ে পথযাত্রা নির্ধারণ করা হয়েছে। পথে দুই তরফের পেট্রোল পার্টির মোকাবেলায় পড়তে হতে পারে আমাদের। সিদ্ধান্ত নেওয়া হলো যে কোনো উপায়ে হোক তাদের মোকাবেলাকে আমাদের এড়িয়ে চলতে হবে। নেহায়েত বিপাকে পড়লেই সংঘর্ষের মাধ্যমে শত্রুকে পরাস্ত করার উদ্যোগ নেওয়া হবে। কোনো অবস্থাতেই ধরা পড়া চলবে না। ধরা পড়ার আগেই আমরা আত্মহত্যা করব। কোনো কারণে অবস্থার পরিপ্রেক্ষিতে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে ব্যক্তিগত উদ্যোগে করণপুর পৌঁছাবার চেষ্টা করতে হবে। কম্পাসে রুট এবং বিয়ারিং সেট করা হলো। হাতিয়ার এবং গলি নিজেদের মাঝে ভাগ করে নিলাম। ম্যাপ, কম্পাস, বাইনোকুলার, নাইট মার্চ চার্টর, একটি টর্চ, একটি কম্বল এবং সাথে নেবার হ্যাভার্স একটি ছাড়া সব কিছুই সুবিধা মতো কোনো জায়গায় লুকিয়ে ফেলতে হবে। নিজেদের আইডি কার্ড ছাড়া অন্যান্য সব কাগজপত্র পুড়িয়ে টয়লেট দিয়ে ফেলে দেওয়া হলো ট্রেন থেকে। ক্যামেরা দুটো হ্যাভার্সেকে ভরে নিলাম। ছোট্ট কোরআন শরীফটাও নেওয়া হলো হ্যাভার্সেকে। ওয়ার্ডার অফ মার্চ, মতি আগে, তারপর আমি, পিছনে নূর। হ্যাভার্সেক পালাক্রমে বহন করা হবে। মার্চের সময় প্রতি 1 ঘন্টা অন্তর 10 মিনিট বিরতি। বিরতিকালে কম্বলের নিচে ঢুকে টর্চের আলোয় ম্যাপ দেখে নেওয়া হবে ঠিক পথে যাচ্ছি কিনা। প্রয়োজনে কম্পাস বিয়ারিং অ্যাডজাস্ট করা হবে। আমরা 3 জনেই কমান্ডো ট্রেনিং প্রাপ্ত। নাইট মার্চের সব কৌশলই আমাদের হাতের মুঠোয়। রাত 10টা বেজে 15 মিনিটে আমাদের ট্রেন হারুনাবাদ স্টেশনে এসে পৌঁছালো। ছোট্ট স্টেশন। প্ল্যাটফর্মে যেখানে আমাদের বগিটা গিয়ে থামলো সেখানে বেশ জমাট অন্ধকার। আমরা নেমে পড়লাম। অল্প কয়েকজন যাত্রী ওঠানামা করলো। আমরা আধারে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। অল্পক্ষণ পর হুইসেল দিয়ে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। যে সমস্ত যাত্রী ট্রেন থেকে নেমেছিল তারা সবাই স্টেশনের চেকিং গেট দিয়ে বেরিয়ে গেছে। চুপচাপ দাঁড়িয়ে আমরা জায়গাটা ভালো করে দেখে নিচ্ছিলাম। অপর্যাপ্ত বৈদ্যুতিক আলোয় স্টেশন ঘরটার সামনে কিছুটা অংশ আলোকিত হয়েছিল। প্ল্যাটফর্মের বেশিরভাগ অংশই ছিল অন্ধকারাচ্ছন্ন। স্টেশনের বাইরে একটা মাঝারি আকারের উঠান, কয়েকটি চায়ের দোকান, তাদের সামনে কয়েকটি টাঙ্গা যাত্রীদের অপেক্ষা করছে। 4-5 গজ দূরে হাইওয়ে রেল লাইনের প্রায় সমান্তরালভাবেই উত্তর দিকে চলে যাচ্ছে। মাঝে মধ্যে দূরপাল্লার বড় বড় ট্রাকগুলো আওয়াজ তুলে ভীষণ বেগে আসা যাওয়া করছে। রাস্তার ওপারেই হারুনাবাদ শহর। শহর বলতে একটি বাজার। বাজারের চারদিকে জনবসতি। আমরা হারুনাবাদ শহরের ডান দিক দিয়ে প্রয়োজনীয় দূরত্ব বজিয়ে রেখে যাত্রা শুরু করব। একে তো বর্ডার এলাকার মরু অঞ্চল, রাতও বেশ হয়েছে, লোকজন নেই, শহরটাই ঘুমিয়ে পড়েছে। আমরা প্ল্যাটফর্ম খালি হয়ে যাবার পর স্টেশনের সদর দরজার দিকে না গিয়ে প্ল্যাটফর্মের শেষ প্রান্ত দিয়ে বেরিয়ে এলাম। অতি সাবধানে হাইওয়ে ক্রস করে একটা বাবলা জোপের মধ্যে অবস্থান নিলাম। হারুনাবাদ শহরের বসতির শেষ প্রান্ত থেকে শুরু হয়েছে মরুভূমি, উঁচু নিচু বালির পাহাড়, মাঝে মধ্যে কাটার ঝোপার। যে জায়গায় পানির আধার রয়েছে সেখানে গড়ে উঠেছে ছোট ছোট গৃহস্থলী। তাকে কেন্দ্র করেই ছোট ছোট চাষাবাদের খামার, অরহর, কলাই, জব, ভুট্টার ক্ষেত। মোটামুটি এ ধরনের ট্রেনই অতিক্রম করে যেতে হবে আমাদের। যাত্রা শুরু করার আগে আমি ও মতি কম্বলের নিচে বসে কম্পাস সেটিংস ও নাইট মার্চ চার্ট ঠিক করে ম্যাপের সাথে মিলিয়ে নিচ্ছিলাম। ম্যাপ অনুযায়ী আমাদের অবস্থানের অদূরেই একটি কারেজ থাকার কথা। কারেজ হলো মরু অঞ্চলে গভীর কুয়োর সারি। এগুলো খুঁড়ে তাতে বৃষ্টির পানি জমিয়ে রাখা হয় প্রয়োজন মতো ব্যবহার করার জন্য। আবাদি জমিতে জল সেচের ব্যবস্থাও করা হয় কারেজ থেকে। নূরকে পাঠানো হলো কারেজটি খুঁজে বের করার জন্য। উদ্দেশ্য, আমাদের সাথের মালপত্র সব কারেজের কুয়োতেই ডাম করব। সেটাই হবে সবচেয়ে নিরাপদ। অল্পক্ষণ পরেই নূর কারেজের সন্ধান বের করে ফিরে এলো। আমরা সবাই হ্যাভারস্যাকটা রেখে বাকি মালপত্র সব নিয়ে গিয়ে কারেজের একটি কুয়োতে ফেলে দিয়ে এলাম। এবার সার্বিকভাবে যাত্রা শুরু করতে আমরা প্রস্তুত। বিসমিল্লাহ বলে আমরা পদযাত্রা শুরু করলাম শ্রীকরণপুরের উদ্দেশ্যে। ঘন্টায় গড়ে 4 থেকে 5 মাইল বেগে চলতে হবে। আকাশে বড় একটা চাঁদ, স্বপ্নঋষির মণ্ডল, ধ্রুবতারা, কেসোপিয়া, ওয়ারেন্টি বেল সবগুলোই দেখা যাচ্ছে পরিষ্কার। কম্পাস ছাড়া তারকারাজির সাহায্যেও আমাদের পদযাত্রা চলতে পারে। বিচ্ছিন্ন হয়ে পড়লে কিভাবে তারকারাজির সাহায্যে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে
সেটা আগেই ভালো করে রপ্ত করে নিয়েছি প্রত্যেকে। প্রথম ঘন্টা কেটে গেল নির্বিঘ্নে। পথে কোনো লোকজনের সামনাসামনি হতে হইবে। বিরতি কাটিয়ে চলা শুরু হলো আবার। মিনিট দশেকের পর থমকে দাঁড়িয়ে পড়ে ইশারা করল মতি। এন্ট্রি ট্যাঙ্ক অবস্টেকেল সামনে। একটি খাল, খালে পানি, খালের দুই দিকেই 60 অ্যাঙ্গেলের বেশি উঁচু, তাই ক্রসিংয়ের আগে প্রথমে রেকি করতে হবে। মতি ও আমি চললাম, একে অপরকে কভার করে চলছি, কিছু হলে যাতে অবস্থার মোকাবেলা করা যায়। নূর অপেক্ষায় থাকলো একটি বাবলা ঝোপের আড়ালে। রেকি করে দেখলাম খালে বুক পর্যন্ত পানি, হেঁটেই ক্রস করা যাবে, অসুবিধা নেই। পাড়ে বসে ইনফ্রারেড বাইনোকুলার দিয়ে ক্রসিং এলাকাটা ভালো করে দেখে নিচ্ছিলাম। মতি ফিরে গিয়ে নূরকে সাথে করে নিয়ে এলো। অন ক্লিয়ার এর আদেশের সাথে সাথে একে একে টেকনিক্যাল ক্রসিং শুরু হলো। সবার শেষে আমিও পার হয়ে গেলাম। ওপারে উঠে রোড অনুযায়ী আবার যাত্রা শুরু করলাম। গতি এবং সময়ের সামঞ্জস্যতা বজায় রেখে অবিরাম ছুটে চলছিলাম নিঃশব্দে। ইশারা, সংকেত, প্রয়োজন মতো ভাবের আদান প্রদান চলছিল। আর 10 মিনিট হাঁটলেই দ্বিতীয় বিরতি। মতি সংকেত দিলেও সবাই মাটিতে শুয়ে পড়লাম। দেখলাম 4টি উটের একটি ছোট কাফেলা। একটি বর্ডার প্যাট্রন মরু অঞ্চলে এভাবেই একটি বুক থেকে অন্য বুকতে পেট্রোলিং করা হয়ে থাকে উটের পিঠে চড়ে। ক্রলিং করে কাছেই কাটা ঝোপের মাঝে আস্তে ঢুকে গিয়ে পজিশন নিয়ে নিথর হয়ে শুয়ে থাকলাম। পেট্রোলটি উত্তর দিকে চলে গেল। ওরা হদিসও পেল না তাদের উটের প্রায় পায়ের নিচেই শুয়ে রয়েছি জলজ্যান্ত 3 জন লোক। আমরা উঠে আবার হাঁটা শুরু করলাম। দ্বিতীয় বিশ্রামের পর কিছু দূর যেতেই মাটি খোঁড়ার শব্দ দূর থেকে ভেসে এলো। থমকে দাঁড়িয়ে পড়লাম আমরা। ম্যাপ অনুযায়ী এখানে তো কোনো পক্ষেরই কোনো ডিফেন্সিভ পজিশন থাকার কথা নয়। তবে মাটি খুঁড়ছে কারা? মতিকে পাঠানো হলো রেকি করতে। একটি নতুন ডিফেন্সিভ লাইন তৈরি করতে ব্যাংকার খোঁজা হচ্ছে। তাই নির্ধারিত রোড থেকে একটু বেঁকিয়ে কিছু দূর যেয়ে পরে আবার নির্ধারিত রুটে ফিরে আসতে হবে আমাদের। সেভাবেই কম্পাস, বিয়ারিং এবং লাইট মার্চ চার্ট সেট করে আবার যাত্রা শুরু করলাম। ডিফেন্সিভ পজিশন বাইপাস করে এগিয়ে চললাম আমরা। এখানে আর একটি নালা কেন? তবে কি আমরা ভুল পথে এগোচ্ছি? যাত্রা থামিয়ে ঝোপের আড়ালে 3 জনেই কম্বলের তলায় ঢুকে ম্যাপ দেখতে লাগলাম গভীর মনোযোগ দিয়ে। না, আমরা ঠিক পথেই চলছি। এটা নতুন করে খোঁড়া হয়েছে, তবে সেটার অবস্থান ম্যাপের মার্কিংয়ে নেই। আমরা বর্ডার ক্রস করে ভারতীয় ডিফেন্সের সীমানায় ঢুকে পড়েছি। ঘড়িতে তখন 2:30 বাজে। হিসেব মতো আমরা এখন ভারতীয় সীমার ভিতরে। এটা ভারতীয় ডিফেন্সের অবস্টেকেল নতুন করা হয়েছে বিদায় ম্যাপের মার্কিংয়ে নেই। একইভাবে সতর্কতার সাথে খালটা ক্রস করে পাড়ে উঠে এলাম। এখান থেকে বিপদের ঝুঁকি অনেক বেশি, চলতে হবে খুব সাবধানতার সাথে। আর 1-1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়ার কথা শ্রীকরণপুর শহরের সীমানায়। খালের পরই দেখলাম ব্যাংকারে ভারতীয় সাঁজোয়া যান বাহিনীর ট্যাঙ্কগুলো ডিপ্লয় করা আছে। ব্যাংকারগুলো থেকে মাঝে মাঝে মানুষের কথোপকথনের আওয়াজ শোনা যাচ্ছিল। গভীর রাত, তাই সমস্ত এলাকা জুড়ে ছিল অস্বাভাবিক নিস্তব্ধতা। আমাদের এগিয়ে চলার জন্য এই ধরনের পরিবেশ অতি অনুকূল। চারিদিক থেকে সতর্ক দৃষ্টি রেখে ক্ষিপ্রগতিতে ভারতীয় ডিফেন্সের বজ্র ভেদ করে এগিয়ে চললাম আমরা। কেউ কিছু টের পেল না। বেশ কিছু দূর চলে এসেছি। হঠাৎ দেখি অল্প দূরত্বে কয়েকটি ট্যাঙ্ক, কতগুলো গাড়ি সেগুলোকে ঘিরে রয়েছে। বুঝলাম এটি হেডকোয়ার্টার্স। ওই অবস্থানকে পাশ কাটিয়ে চুপিসারে এগিয়ে চললাম গন্তব্যস্থলের দিকে। ইতিমধ্যে দূর দিগন্তে শ্রীকরণপুরের জ্বলে থাকা লাইটের আলোগুলো দেখা যাচ্ছিল। আর মাত্র 4-5 মাইল পরেই পৌঁছে যাব আমরা শ্রীকরণপুরে। আমাদের জোশ দ্বিগুণ হয়ে গেল। পথের ক্লান্তি ভুলে গিয়ে প্রায় দৌড়ে এগোতে থাকলাম সেই আলোকচ্ছটার দিকে। 3:45টায় পৌঁছে গেলাম শ্রীকরণপুর শহরের সীমানায় একটি গ্রামে। গ্রামের প্রায় সবগুলো ঘর মাটি দিয়েই গড়া। প্রতিটি বাড়ির আঙিনায় মাটির দেয়াল দিয়ে ঘেরা। গ্রামের ভিতর কুকুর ডাকছে। আমরা একটি পরিত্যক্ত বাড়ির উঠোনে গিয়ে বসলাম। উঠোনটিও মাটির দেয়াল দিয়ে ঘেরা। বসে বসে ভাবছি এখন আমাদের কি করা উচিত। ঠিক এই মুহূর্তে এমন অসময়ে জনবিরল শহরে আমাদের ঢোকা ঠিক হবে কিনা। অপরিচিত শহরে এমন অসময়ে 3 জন লোক ঘোরাঘুরি করাটা সন্দেহজনক হবে।
তাই ঠিক করা হলো সকাল হওয়ার পর আমরা শহরে ঢুকে জনগণের মধ্যে মিশে যাব। তারপর ঠিক করা হবে কী হবে আমাদের পরবর্তী পদক্ষেপ। চুপচাপ বসে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ করে ট্রেনের আগমনের আওয়াজ পেলাম। দেয়ালের বাইরে উঁকি মেরে দেখলাম প্রায় ৬-৭ গজ দূরে একটি ট্রেন ফুসফুস করতে করতে এসে থামল। বুঝলাম এটা একটা স্টেশন। মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হলো ট্রেনে করে এই মুহূর্তেই পালাতে হবে বর্ডার এলাকা ছেড়ে। দৌড়ে ছুটলাম স্টেশনের দিকে। কাছে পৌঁছে দেখলাম লাল রঙের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কোথাকার ট্রেন, কোথায় যাবে কিছুই জানি না। শুধু বুঝলাম এটা যাত্রীবহরের ভারতীয় ট্রেন। স্টেশনের লোকজন একদম কম। দৌড়ে গিয়ে একটি খালি কামরায় উঠে বসলাম নির্দ্বিধায়। উঠেই দরজা জানালা ভালো করে বন্ধ করে দিয়ে বসলাম। কিছুক্ষণ পর ট্রেন সিটি বাজিয়ে ছেড়ে দিল। আমরা হাফ ছেড়ে বাঁচলাম। প্ল্যাটফর্মে উঠেই লক্ষ্য করেছি স্টেশনটির নাম শ্রীকরণপুর। শ্রীকরণপুর রাজস্থান প্রভিন্সের জেলা শ্রীগঙ্গানগরের অধীনে একটি সাব ডিভিশন। আমাদের লক্ষ্য দিল্লি পৌঁছানো। ট্রেন তো যাচ্ছে দক্ষিণে, কিন্তু আমাদের যেতে হবে উত্তর দিকে। কিছুক্ষণ পর ট্রেনটি একটি স্টেশনে এসে দাঁড়ালো। একটি জংশন স্টেশন। উল্টো দিক থেকে আরেকটি প্যাসেঞ্জার ট্রেনের আগমন ঘটল। আমরা আস্তে করে ট্রেন বদল করে অন্যটির একটি খালি কামরায় উঠে বসলাম। আমাদের ট্রেনটাই আগে ছাড়ল। চলছি উত্তর দিকে। পথিমধ্যে আবার শ্রীকরণপুর পড়ল। করণপুর পিছনে পড়ে থাকলো। আমাদের ট্রেন আমাদের নিয়ে ছুটে চলল। শারীরিক ক্লান্তি এবং মানসিক উৎকণ্ঠ সব মিলিয়ে ঝিমোতে ঝিমোতে এক সময় ঘুমিয়ে পড়ছিলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ ঝাঁকুনিতে জেগে উঠলাম। জানালা খুলে দেখি সকাল হয়ে গেছে। স্টেশনের নাম শ্রীগঙ্গানগর। সবাই মহা খুশি। নেমে পড়লাম স্টেশনে। বর্ডার থেকে তখন আমরা অনেক ভিতরে চলে এসেছি। আপার ক্লাস ওয়েটিং রুমে যেয়ে ঢুকলাম। হাত মুখ ধুয়ে পোশাক বদলিয়ে ভদ্র হয়ে নিলাম প্রথমে। তারপর বসলাম ঠিক করতে কি করা যায়। ঠিক হলো এখন থেকে আমরা তিনজনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। স্টাডি ট্যুরে বেরিয়েছি। পুরো রাজস্থান ঘুরে বেড়াচ্ছি তিনজনই হিন্দু নাম গ্রহণ করলাম। আমি হলাম শ্রী সৌমেন ব্যানার্জি, মতি শ্রী মনোজ ঘোষ, আর নূর শ্রী নারায়ণ পঙ্গপাধ্যায়। টাকা পয়সার বন্দোবস্ত করতে হবে। কলকাতা থেকে আগত বাঙালি ছাত্র, তাই পাকিস্তানি টাকা ভাঙানো বিপজ্জনক হবে। ঠিক হলো আংটি দুটো বিক্রি করার চেষ্টা করতে হবে। স্টেশন মাস্টারের সাথে আলাপ করতে জানতে পারলাম শহর স্টেশন থেকে প্রায় 1 মাইল দূরে অবস্থিত। দোকানপাট 9টার আগে খুলবে না। অতঃপর 9টা পর্যন্ত ওয়েটিং রুমেই অপেক্ষা করতে হবে। ঠিক 9টায় তিনজনই বেরিয়ে পড়লাম। আমার ও মতির গলায় ঝুলিয়ে নিলাম ক্যামেরা দুটো। নূরের পিঠে হ্যাবার সেট, চোখে রেবনের সানগ্লাস। টুরিস্টের মতোই লাগছিল তিনজনকে। শহরে পৌঁছে দেখলাম কয়েকটা রাস্তাকে কেন্দ্র করে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স গঙ্গানগর শহর। মফস্বল শহর, তাই খুব একটা বড় নয়। শহরের প্রধান রাস্তাগুলির দুই দিকে সব দোকানপাট। একসাথে 2-3টি সোনার দোকান। সবচেয়ে বড়টিতে গিয়ে ঢুকলাম। দোকানের মালিক ধুতি নিমা পরা, তিলক কাটা, মোটা গোছের একটি লোক। ধূপ ধনু জেলে গদিতে বসে পুজো করছিলেন। পূজা সেরে হরিনাম জপতে জপতে আমাদের কাছে এগিয়ে এসে প্রশ্ন করলেন কি চাই। জবাবে আমরা বললাম আমরা ছাত্র, কলকাতা নিবাসী, স্টাডি ট্যুরে এসেছি। টাকা পয়সার অনেক অভাব পড়েছে, তাই আংটি দুটো বিক্রি করতে চাই। আংটি দুটো হাতে নিয়ে পরখ করে দেখল মালিক। সে বলল 400 টাকা পাবে। বলে কি বেটা, আমরা জানি পাকিস্তান থেকে ভারতে সোনার দাম বেশি। তাছাড়া ভারতীয় মুদ্রার তুলনায় পাকিস্তানি মুদ্রার মূল্য অনেক বেশি। সেক্ষেত্রে মালিক আমাদেরকে যে দাম দিতে চাচ্ছে তার দ্বিগুণ দামই আমাদের পাওয়া উচিত। বেটা বেনিয়া আমাদের অসুবিধার সুযোগ নিয়ে ডাহা ঠকাবার চেষ্টা করছে। ভীষণ রাগ হলো তার ফন্দি বুঝতে পেরে। আংটি দুটো ফেরত নিয়ে বেরিয়ে এলাম দোকান থেকে। অন্য দোকানে আর গেলাম না। বুঝতে পারলাম ওতে বিশেষ লাভ হবে না। ভিনদেশে অবস্থার সুযোগ নিয়ে সব বেনে হাই ঠকাবার চেষ্টা করবে। ঠিক করলাম একটা ক্যামেরা বেছে দিব। একই রাস্তার উপর সবচেয়ে বড় ক্যামেরার দোকানে গিয়ে উপস্থিত হলাম। দোকানের মালিক 24-25 বছর বয়সের এক তরুণ। জামা কাপড় বেশ ফিটফাট। হিন্দি উর্দু মিশিয়ে তাকে আমাদের সমস্যা বুঝিয়ে বললাম একটা ক্যামেরা বেছে দিতে চাই। তরুণ যুবক আমাদের অবস্থা শুনে সহানুভূতিশীল হয়ে উঠল। ক্যামেরা দুটো হাতে নিয়ে বলল এত অত্যন্ত দামি ক্যামেরা, বিদেশ থেকে ইম্পোর্টেড। হ্যাঁ ভাই,
বিদেশ থেকে প্রবাসী আত্মীয়ের মাধ্যমে খুব শখ করে এনেছিলাম। নেহায়েত বিপাকে পড়েই বিক্রি করতে হচ্ছে। কিন্তু এত দামি ক্যামেরা এই ছোট শহরে ভালো দামে বিক্রি করতে পারবেন না। তাছাড়া শখের জিনিস কষ্ট করে এনেছেন, বিক্রি করে দিলে আর কিনতেও তো পারবেন না। তাই বলছি কি, আপনাদের কাছে কি আর অন্য কোনো জিনিস নেই? আমি বললাম, আছে ভাই, দুটো স্বর্ণের আংটি আছে। এই বলে পকেট থেকে আংটি দুটো বের করে তার হাতে দিলাম এবং সোনার দোকানদারের অভিজ্ঞতা সম্পর্কে তাকে সব কিছু খুলে বললাম। সব শুনে সে একটু হেসে দিল। হেসে যুবক দোকানদার কর্মচারীটিকে ডেকে আমাদের চা এনে দিতে বলে বেরিয়ে যাচ্ছিল। চায়ের কথা বলতে আমরা বলে উঠলাম, চায়ের প্রয়োজন নেই ভাই, আমাদের আংটি দুটো বিক্রি করে দিতে পারলেই আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। সে, আমি দেখছি, চা খাও, এত দূর থেকে তোমরা আমাদের রাজস্থান সফরে এসেছ, তোমাদের একটু আপ্যায়ন করার অধিকার নিশ্চয়ই আমার আছে। যুবকের আন্তরিকতা আমাদের মুগ্ধ করল। কর্মচারী ইতিমধ্যে চা নাস্তার জোগাড় করতে বেরিয়ে গেছে। যুবকটিও আমাদের দোকানে বসিয়ে বেরিয়ে গেল। অপরিচিত তিনজন লোকের কাছে পুরো দোকান ফেলে দিয়ে তার বিন্দুমাত্র দ্বিধা হলো না। অপরিচিত ভিনদেশের এমন একজন সাহায্যকারী পেয়ে ধন্য হলাম। কর্মচারী গরম গরম লুচি, তরকারি ও চা এনে রাখলো সামনে। খাবারের গন্ধ পেয়ে এতক্ষণ কষ্ট করে ভুলে থাকা ক্ষুধা পেটে মোচড় দিয়ে উঠল। দেরি না করে গোগ্রাসে লুচি তরকারি খেলাম। তারপর আস্তে আস্তে শুক করে খেলাম গরম ধোপায়িত চা। নাস্তা পেটে পড়ায় শরীরটা বেশ চাঙ্গা হয়ে উঠল। মিনিট 20 পর যুবক হাসি মুখে ফিরে এলো। তোমাদের কাজ হয়ে গেছে, এই নাও, বলে 850 টাকা আমার হাতে দিল। চা নাস্তা খেয়েছে তো? হ্যাঁ, খুব মজা করে খেলাম, লুচি তরকারি আর চা। ভাই, তোমার নামটা জানতে পারি কি? নিশ্চয়ই, রমেশ ত্রিপাঠী। আমরাও আমাদের বাঙালি হিন্দু নামের পরিচয় দিলাম। রমেশ ভাই, তুমি যদি কখনো কলকাতায় আসো তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। বিদেশে তোমার কাছ থেকে পাওয়া আন্তরিকতা এবং সাহায্যের কথা চিরকাল মনে থাকবে। 3 নম্বর পার্ক সার্কাস। একটা ভুয়া ঠিকানা দিয়ে রমেশকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে ওর দোকান থেকে বেরিয়ে এলাম। আজকের পৃথিবীতে ভালো লোক যে একদম নেই তা নয়, রমেশের মতো ভালো লোক কিছু রয়েছে বলেই পৃথিবীর চাকা এখনও ঘুরছে। রমেশের দোকান থেকে বেরিয়ে সোজা বসলাম একটা বড় আকারের রেস্টুরেন্টে। পেটে লুচি তরকারি এবং চা পড়ায় ক্ষুধা বেড়ে গিয়েছিল। পেট পূজা না সারা পর্যন্ত অন্য কিছুতেই মনোযোগ দেওয়া সম্ভব নয়। পেট ভরে খাওয়া হলো মুরগির রোস্ট, পরোটা, তরকারি এবং ঘন ডাল। হিন্দুদের অন্য ধাঁচের রান্না, চেঞ্জ অফ টেস্ট, ভালোই লাগলো। আমাদের খাওয়ার নমুনা দেখে বাচ্চা বয়টা অবাক হয়েছিল। পেট ভরে খাওয়ার পর নূর গেল খবরের কাগজ কিনতে। 2-3টা খবরের কাগজ নিয়ে এসে ফিরে এলো। খবরের কাগজ খুলতেই দেখা গেল বাংলাদেশের উপর বিস্তারিত সচিত্র সংবাদ। জনাব নজরুল ইসলাম, জনাব তাজউদ্দিনের নেতৃত্বে প্রবাসে আওয়ামী লীগ সরকার গঠিত হওয়ার সংবাদ, মুক্তি ফৌজ সংবাদ, সবকিছুই বিস্তারিতভাবে ছাপা হয়েছে। ভারতীয় সরকারের পরোক্ষ সহযোগিতার কথাও লেখা হয়েছে। রণাঙ্গনের ছবিতে মেজর খালিদ মোশাররফের ছবি ছাপা হয়েছে মুক্তি ফৌজের বীর মুক্তিযোদ্ধাদের সাথে। কাগজগুলো থেকে বুঝতে পারলাম আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে যতটুকু জানতাম ঘটনা প্রবাহ তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে। সত্যি যুদ্ধ চলছে বাংলাদেশের মাটিতে। স্বাধীনতার সংগ্রামে যোগদানের জন্য ঝুঁকি নিয়ে আমরা ভুল করিনি। যত তাড়াতাড়ি সম্ভব রণাঙ্গনে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে আমাদের। 3 জনে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা শুরু করলাম নিচু স্বরে। ভারতীয় কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে মুজিবনগর যাবার চেষ্টা করা হবে রিস্ক। নিয়ম অনুযায়ী বর্ডার ক্রস করার পর ভারতীয় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করাটাই ছিল যুক্তিসঙ্গত। স্বেচ্ছায় ধরা দিলে আমাদের উদ্দেশ্য সম্পর্কে কোনো সন্দেহ দেখা দিবে না ভারতীয় কর্তৃপক্ষের মনে। ধরা না দিলে আমাদের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহের অবকাশ থাকবে। কিন্তু ধরা দিব কোথায়? গঙ্গানগরে ধরা দিলে অযথা সময় নষ্ট হবে, কারণ আমাদের ব্যাপারে সব সিদ্ধান্তই আসবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। সেক্ষেত্রে এখানকার কর্তৃপক্ষের হাতে বন্দী হয়ে কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় সময় নষ্ট হয়ে যাবে অযথা। তাছাড়া 3 জন কমান্ডো ট্রেনিংপ্রাপ্ত পাকিস্তানি সামরিক অফিসারদের কাছ থেকে প্রকৃত তথ্য জানার জন্য যে উপায় অবলম্বন করা হবে নিম্ন পর্যায়ে তা সহ্য করার মতো মানসিক এবং শারীরিক অবস্থা বর্তমানে আমাদের কারণে নেই। তার চেয়ে বরং দিল্লি পৌঁছে আত্মসমর্পণ করাটাই হবে
সবথেকে উত্তম। যা হওয়ার সামনেই হোক। ঠিক হলো, দিল্লি গিয়েই আত্মসমর্পণ করব আমরা। কিন্তু বর্ডারে আত্মসমর্পণ না করে দিল্লি পর্যন্ত পৌঁছানোর জন্য ভারতীয় কর্তৃপক্ষের মনে যাতে কোনোরূপ সন্দেহের সৃষ্টি না হয়, কেন বর্ডারের আত্মসমর্পণ না করে আমরা দিল্লি রওনা হলাম, তার যুক্তি বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে একটি আবেদনপত্রে লিখে ফেললাম আমরা তিনজনে মিলে। ঠিকানা লেখা হলো মাননীয় প্রধানমন্ত্রী, ভারত সরকার প্রজন্তে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্রপতি ভবন, সাউথ ব্লক, নয়াদিল্লি। পোস্ট অফিসে গিয়ে রেজিস্টার্ড মেইলের মাধ্যমে চিঠিটি পাঠিয়ে দিয়ে রসিদ নিয়ে ফিরে এলাম রেস্টুরেন্টে। পোস্টমাস্টার বলেছিলেন 2-1 দিনের মধ্যেই চিঠিটি পৌঁছে যাবে দিল্লিতে। চিঠিটার একটা কপি পাঠাতে হবে মুজিবনগর সরকারের কাছে। এই এলাকা থেকে মুজিবনগর সরকারের কাছে রেজিস্ট্রেটের মাধ্যমে পোস্ট পাঠানো যুক্তিসঙ্গত হবে না। ঠিক করলাম দিল্লি থেকে ওটা পোস্ট করব। এরপর নূরকে পাঠানো হলো স্টেশনে দিল্লি যাবার টিকিট কাটার জন্য। ফিরে এলো নূর। সন্ধে 7:30টায় কালকে মেল করে দিল্লি যাব আমরা। দ্বিতীয় শ্রেণীর 3টি টিকিট কেটে নিয়ে এসেছে নূর। পয়সা কম থাকায় প্রথম শ্রেণীর টিকিট কাটা সম্ভব হয়নি। হাতে প্রচুর সময়। দুপুরে আর এক প্রস্থ খাওয়া দাওয়া করে শহরটা একটু ঘুরে ফিরে দেখার জন্য আমরা সবাই বের হলাম। ঘুরে ফিরে দেখছি আর ক্যামেরায় ছবি তুলছি স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য। ছোট্ট শহর ঘোরা শেষ হয়ে গেল অল্প সময়ের মধ্যেই। ঠিক হলো সময় কাটানোর জন্য ম্যাটেন শো সিনেমা দেখব। একটি হলে গিয়ে দেখলাম অঞ্জনা চলছে। ববিতা রাজেন্দ্র কুমার অভিনীত। টিকিট কেটে ঢুকে পড়লাম। মশফল শহরের সিনেমা হল। ব্যবস্থা মোটামুটি ভালো। ভরপুর রোদে উপরের টিনের চাল তেতে উঠেছে। ভীষণ গরম লাগছিল লোকের ভিড়ে। সদ্য মুক্তি পাওয়া ছবি হাউসফুল, কিন্তু বেশ মজাই লাগছিল বাদাম চানাচুর চিবোতে চিবোতে ছবি দেখতে। ছবি শেষ হলো। হল থেকে বেরিয়ে এলাম বিকেল 5:30টায়। আবার গিয়ে বসলাম সেই সকালের হোটেলে। আর এক প্রস্থ খাওয়া হলো। ধীরে সুস্থে 6:45 স্টেশনে গিয়ে পৌঁছালাম। কালকা মেল ট্রেন আসবে 7:30টায়, কিন্তু তখনও প্ল্যাটফর্ম একদম খালি। ব্যাপার কি? টিকিট কালেক্টরকে জিজ্ঞেস করতেই তিনি বললেন ট্রেন 6:30টায় ছেড়ে চলে গেছে। মানে মাথায় আকাশ ভেঙে পড়ল। নূর বোর্ড থেকে ট্রেনের সময় 6:30টার জায়গায় 7:30টা পড়েছে। ভীষণ রাগ হলো। মতি ও আমি নূরকে তার গাফিলতির জন্য বকাবকি করতে লাগলাম। আমাদের বকাবকি শুনে কালেক্টর সাহেব এগিয়ে এসে বললেন, যা হবার তা হয়ে গেছে। গোলমাল করে সময় নষ্ট না করে ট্যাক্সিতে চড়ে ওঠেন। ড্রাইভারকে বকশিশ দেওয়ার কথা বললেই সে আপনাদেরকে ট্রেন পৌঁছানোর আগেই পরের স্টেশনে পৌঁছে দিতে পারবে। তার মধ্যস্থতায় একটি ট্যাক্সি ঠিক করে উঠে বসলাম। কালেক্টর সাহেব ড্রাইভারকে পাঞ্জাবিতে সব বুঝিয়ে দিয়েছিলেন। শেখ ড্রাইভার তার হিন্দুস্তান ট্যাক্সি চালিয়ে দিল উল্কা বেগে। রাস্তার অবস্থা মোটামুটি। তীব্র বেগে ছুটে চলেছে আমাদের ট্যাক্সি। ভাবলেশহীন অবস্থায় স্টায়ারিং হাতে বসে আছেন সর্দারজি। আমরাও চুপ করেই বসেছিলাম। মুখে কেউ কিছু না বললেও প্রতি মুহূর্তে মনে হচ্ছিল স্বাধীনতা যুদ্ধে বোধ হয় আর যাওয়া হলো না। রাজস্থানের এই মরুভূমিতেই মোটর দুর্ঘটনায় অক্কা পেতে হবে। মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলাম। সর্দারজির চেষ্টা সমর্থন হলো। ট্রেনের আগেই সে আমাদের পৌঁছে দিল পরবর্তী স্টেশনে। সর্দারজির মুখে একটা গর্বের হাসি। আমরা ট্যাক্সি থেকে নেমে ভাড়ার উপর মোটা বকশিশ দিতেই সর্দারজির হাসি আরও বড় আকার ধারণ করলো। মিনিট 15 পর ট্রেন এসে গেল। আমরা নিজেদের নির্দিষ্ট কামরায় গিয়ে উঠে বসলাম। ঘাম দিয়ে যেন জ্বর নেমে গেল। মেল ট্রেন ছুটে চলল। কামরায় আমরা মোট 4 জন যাত্রী। দূরপাল্লার মেল ট্রেন বুফে কার আছে। বিছানাপত্রেরও বন্দোবস্ত রয়েছে। পয়সা দিয়ে বিছানা আনিয়ে নিয়ে যার যার পাশে শুয়ে পড়লাম। রাতে ছুটে চলেছে কালকা মেল ট্রেন। পরের দিন ভোরে দিল্লি পৌঁছাবো আমরা। ট্রেনের শব্দ ও মৃদুমন্দ দোলার বিছানায় শুয়ে শুয়ে নানান কথা চিন্তা করতে করতে একসময় গভীর ঘুমিয়ে পড়লাম। অনেক দিন পর আরামের ঘুম হলো। হঠাৎ করে ট্রেনের ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমাদের সহযাত্রী পাশের ভদ্রলোক আগেই ঘুম থেকে জেগে জানালা খুলে বাইরে তাকিয়ে বসে আছেন। শুয়ে শুয়ে দেখলাম বাইরের অন্ধকার ফিকে হয়ে আসছে। ভোরের পূর্বাভাস দেখতে দেখতে চারিদিক ফর্সা হয়ে গেল। পূর্ব দিগন্তে লাল সূর্যের উদয় হলো।
উদীয়মান সূর্যের লালিমায় রক্তিম হয়ে উঠল পূর্ব আকাশ। সূর্যের আলোয় জেগে উঠল পৃথিবী। জানালা তুলে দিলাম আমি। ভোরের ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগলো চোখে মুখে। মুখ ঘোরাতেই চোখ পড়ল পাশের ভদ্রলোক সূর্যের দিকে চেয়ে নমস্কার করছেন আর বিড়বিড় করে কী সব বলছেন। বুঝলাম সূর্যদেবের ভক্তি করে মন্ত্র পাঠ করছেন ভদ্রলোক। আমি উঠে টয়লেটে গিয়ে ঢুকলাম। টয়লেট সেরে হাত মুখ ধুয়ে প্রস্তুত হয়ে বেরিয়ে দেখি মতি ও নূর তখনও ঘুমাচ্ছে। ওদের ডেকে তুললাম। একে একে ওরাও টয়লেট সেরে আমার পাশে এসে বসলো। কালকা মেল ট্রেন ঘন ঘন হুইসেল দিতে দিতে মন্থর গতিতে এগোচ্ছিল। ঘড়িতে তখন 6:30 উপরে বাজে। বুঝলাম দিল্লির কাছাকাছি এসে গেছি। 7টায় পৌঁছানোর কথা। ঠিক 7টার সময় কালকা মেল ট্রেন এসে থামল দিল্লি স্টেশনে। বিরাট বড় দিল্লি স্টেশন, অসম্ভব ভিড়। এত সকালেও লোকজনের অভাব নেই। ব্যস্তভাবেই সবাই ছোটাছুটি করছে। একটির পর একটি গাড়ি দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। নির্দিষ্ট প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে থেমে গেল। ঠিক বিশ্বাস হচ্ছিল না এত সহজে দিল্লি পৌঁছে গেলাম। ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে এলাম। বেরোতেই ট্যাক্সিওয়ালারা ঝোঁকে ধরল। একজন এসে বলল, বাঙালি বাবুরা, আপনারা কোথায় যাবেন? আপনাদেরকে নিয়ে যাব। আমি বললাম, হ্যাঁ চলো, মাঝারি দামের ভালো কোনো হোটেলে, সিটি সেন্টারের কাছাকাছি হলে ভালো হয়। সে বলল, আচ্ছা ঠিক আছে, আসেন। এই কথা বলে আমাদেরকে ট্যাক্সির কাছে নিয়ে গেল। দরজা খুলে আমরা ভিতরে বসলাম। 20-25 মিনিটের মধ্যেই চালক একটি হোটেলের সামনে গাড়ি থামালো। হোটেল নটরাজ। ট্যাক্সির ভাড়া চুকিয়ে দিয়ে রিসিপশনে এগিয়ে গিয়ে দুটো কামরা বুক করলাম। একটি সিঙ্গেল রুম আমার জন্য আর একটি ডাবল রুম মতি ও নূরের জন্য। পাশাপাশি কামরায় পাওয়া গেল। পোর্টার আমাদের হ্যাভার্স কাঁধে তুলে নিয়ে কামরায় পৌঁছে দিল। 3-4 স্টার হোটেল, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, চার্জও রিজনেবল। প্রতিটি কামরার সাথে ছোট্ট একটা বেলকনি। বেলকনি থেকে দিল্লি শহরের অনেক দূর দেখা যায়। আমরা রুম পেয়েছিলাম 4 তলায়। প্রতিটি রুমের সাথে রয়েছে অ্যাটাচড বাথরুম। হট শাওয়ার নেওয়ার পর ট্রেন সফরের গ্লানি সব দূর হয়ে গেল। রুম সার্ভিস ডাকিয়ে নাস্তা করলাম 3 জনে একত্রে। নাস্তা খেতে খেতে ঠিক করে নিলাম 20 তারিখ সকালে নিজেদের সমর্পণ করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে। ইতিমধ্যে আমাদের পোস্ট করা চিঠিও পৌঁছে যাবে কর্তৃপক্ষের হাতে। প্রিয় বন্ধুরা, আমি মেজর ডালিম বলছি। এই বইয়ের 3য় পার্ট শেষ হলো। আগামী 4র্থ পার্টে এই অধ্যায় থেকে শুরু হবে দিল্লিতে আত্মসমর্পণ এবং দিল্লির অভিজ্ঞতা। আশা করছি আমি মেজর ডালিম বলছি বইটির এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমাদের গল্পটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে জানান। আপনার মতামত কমেন্টে লিখুন এবং আপনার বন্ধু পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করুন। এই বইটির আরও অনেক পর্ব আসছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাতে নতুন পর্ব আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের ও পরিবারের খেয়াল রাখুন এবং AI মাদ্রাসার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।